সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1574তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার উচ্চবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ আশিক হোসেনের জীবনের এক তাজ্জব, চাঞ্চল্যকর, ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গোপনে মা মেয়ের সাথে এক ঘরে করছে সংসার। আমাদের ইসলাম ধর্মে নয়, শুধু প্রায় প্রত্যেকটা ধর্মের মধ্যেই বিয়ের একটা নিয়ম শৃঙ্খলা আছে। আমরা কাকে বিয়ে করতে পারবো আর কাকে বিয়ে করতে পারবো না, আমার জানা মতে আমি বিশ্বাস করি বা আমি মানি পৃথিবীর কোনো ধর্মে এমন কোনো নিয়ম নাই যে মেয়েকে তার বাবা বিয়ে করতে পারে। অথচ একই ঘরে মা মেয়েকে বিয়ে করে অবিরত সংসার করে যাচ্ছে এক লম্পট। এই গল্পটা রাজধানী ঢাকার কোনো এক বস্তি এলাকার আজ থেকে কয়েক বছর আগে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর, ভয়ানক বাস্তব ঘটনা। হয়তো আপনারা অনেকেই টিভির পর্দায় এই গল্পটার সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছেন। আজকে আপনাদেরকে পুরোটা গল্প শোনাবো এবং গল্প শেষে রাজধানী ঢাকার ছেলে আশিককে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশিক হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3টা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 3 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বাড়িওয়ালা। হ্যাঁ, যদিও শুনতে খারাপ লাগে, এটাই বাস্তব। আমি খুব ছোটোবেলা থেকে দেখতাম আমার বাবা তেমন কোনো কাজকাম করে না, সারাদিন বাসায় থাকে, ঘুমায় আর বিকেলে বন্ধুদের সাথে আড্ডাখানায় ঘুরে বেড়ায়। এটাই ছিল আমার বাবার একমাত্র কাজ। আমার বাবার একটা বাড়ি ছিল, সে বাড়ি থেকে যে পরিমাণের ভাড়া পাইতো তা দিয়ে আমার বাবার সংসার বেশ ভালো চলেও ব্যাংকে কিছু টাকা জমাতে পারতেন। আমি ছোটোবেলা থেকে একটু উশৃঙ্খল টাইপের ছেলে ছিলাম। আমাদের এলাকাটা একটু বস্তি এলাকার মতো, ওখানে ঘনবসতি এবং বিশেষ করে উচ্চ এবং নিম্ন এবং মধ্যবিত্ত পদের মানুষরাই আমাদের এলাকায় বা আমাদের এই মহল্লায় বসবাস করে। ঢাকা শহরের হিসাবে আমাদের এই মহল্লার বাসা ভাড়া প্রায় একেবারে কম বললেই চলে, যার জন্য দেখা যায় নিম্ন আয়ের মানুষরাই এই এলাকাতেই বেশি থাকতো। তো যার কারণে ছোটোবেলা থেকে আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমাকে পড়াশোনা করাবেন, কিন্তু আমি বাবার এই স্বপ্ন পূরণ করতে পারিনি। আমি স্কুলে যাইতাম কিন্তু পড়াশোনা করতাম না। ধাক্কিয়ে কোনো রকম আমাকে ক্লাস 8 পর্যন্ত পড়াতে পারে এবং ক্লাস 8-এর পরে যখন পড়াশোনার চাপ দেয়, আমি একদিন বাড়ি থেকে পালিয়ে যাই। আমাকে স্কুলে যাওয়ার জন্য বকা দেয়, মারে এবং রেজাল্ট খারাপ করলে গায়ে হাত তোলে। আমার এই জিনিসগুলো ভাই একটুও ভালো লাগতো না। সত্যি কথা বলতে আমার মাথার মধ্যে আমি কোনোভাবেই পড়াশোনা ঢুকাইতে পারতেছিলাম না। মানে পড়াশোনা করতে আমার একেবারেই ভালো লাগতো না। বই আর পড়াশোনা এইসব শুনলেই না আমার শরীরে রাগ উঠে যেত। তো যার কারণে ক্লাস 8-এ থাকা অবস্থায় আমি বাড়ি থেকে পালিয়ে যাই, মানে বাসা থেকে পালিয়ে যাই। বাসা থেকে পালিয়ে তখন আমি কমলাপুর রেল স্টেশনে চলে যাই এবং সেই রেল স্টেশনে গিয়ে আমি তখন কুলির কাজ করি। মানে আপনাকে কি বলবো, আমি কোনো দিন ভাতের থালি টান দিয়ে ভাত খাই নাই, অথচ এই মানুষটা আমি রেল স্টেশনে গিয়ে কুলির কাজ করতেছি, তারপর আমি পড়াশোনা করব না। আমার আব্বা আম্মা তো আমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে যে আমি কোথায় চলে গেছি। আমার বোনেরা যারা বাড়িতে আছে, তখন আমার একটা বোনেরও বিয়ে হয়নি, আমার সবগুলো বোন তখন পাগলের মতো খুঁজতেছে আমি কোথায় গেলাম। প্রায় বেশ কয়েক মাস খোঁজাখুঁজির পর তারা আমার সন্ধান পায় এবং ওখানে সন্ধান পেয়ে আমার দাদি তখন কান্নাকাটি করে আমাকে ওখান থেকে নিয়ে আসে এবং বাসায় আনার পরে দাদি খুব কড়া বাক্যে সবাইকে বলে দেয় যাতে কেউ কোনোভাবেই আমার সাথে কোনো খারাপ ব্যবহার না করে। দাদি সবাইকে বলে, কেউ আশিককে যদি একটা কথা বলো তাহলে আমি তার অস্তিত্ব ধরে রাখবো না, আমি তাকে শেষ করে ফেলবো। তো এরপর দেখা যায় যে আমার জীবনটা আস্তে আস্তে করে এক বেপরোয়া জীবনের দিকে যাচ্ছিল। আমি পাপ, অন্যায়, অবিচার, অনাচার যাই করি কেউ আমাকে কিছুই বলে না, আমার বাবাও বলে না, মা বলে না, টাকা চাইলে আমাকে টাকা দেয়। এবং আপনি বিশ্বাস করবেন না, আমি সেই সময় থেকে পরিপূর্ণভাবে নেশার সঙ্গে জড়িয়ে পড়ি। নেশা করি এবং মহল্লার যে খারাপ ছেলেফেলেগুলো আছে ওনাদের সঙ্গে চলাফেরা করি এবং বড় ভাইদেরকে মেনে চলি। একরকম একটা কিশোর গ্যাংয়ের মতো আমি একটা গ্যাং তৈরি করে ফেলি।
তো আমাদের গ্যাংটা অনেক বেশি বড় না হলেও আমাদের গ্যাংকের কার্যক্রম কিন্তু অনেক বেশি ছিল। এইভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় অনেকগুলো বৎসর পেরিয়ে গেল। আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বৎসর। তো 16-17 বৎসর হলেও না, আমি দেখতে শুনতে কিন্তু অনেকটা বড় হয়ে যাই। এমনি বয়সটা কম, বাট দেখলে মনে হয় যে আমি ইন্টারমিডিয়েট বা অনার্সে পড়তেছি। মুখে কালো কালো দাড়ি গজায় এবং স্বাস্থ্যটা অনেক ভালো ছিল, বেশ লম্বাও ছিলাম। তো ওই সময়তে আমাদের বাসায় নতুন একটা ভাড়াটিয়া আসে। যদিও আমাদের এই বাসায় বেশ কয়েকটা মাস ধরে ভাড়া হচ্ছিল না। তার কারণ হচ্ছে আমাদের বাসা আগে ভাড়া হতো, এখন রাস্তার একটু সমস্যা হয়েছে। মানে সিটি কর্পোরেশন ওই রাস্তাগুলো ভেঙে ফেলে নতুন করে রাস্তার কাজ ধরতেছিল এবং এখান থেকে রাস্তা ভেঙে অন্য রোডে করতেছিল, মানে অন্যতে রাস্তা বানাবে। তো এই জন্য আমাদের মহল্লাটা, মানে বিশেষ করে আমাদের বাসাটা একটু গ্যাপের মধ্যেই পড়ে যায়। তো দেখা যায় যে ওই সময় তো আমরা খুব একটা ভাড়াটিয়া পাই না, ভাড়াটিয়া আসেই না। সব ভাড়াটিয়া সামনের দিকে ভাড়া হয়ে যায়, আমাদের এই পর্যন্ত আসে না। যেহেতু রাস্তা নতুন হয়েছে তখন আমাদের মহল্লাটা, মানে আমাদের বাসাটা পিছনে পড়ে গেছে। এরকম করে করে একটা ফ্যামিলি কিভাবে জানি ভাড়ার জন্য আসে। তো ভাড়ার জন্য আসলে পরে একদিন আপনার রাতের বেলায়, তখন আমার দাদি মারা গেছিলো। বড় 2টা বোনের বিয়ে হয়ে গেছে, আর একটা বোন ঘরে আছে, আমি আর আমার ছোট ভাই। তো তারপরে হলো কি, একদিন আম্মা দুপুরবেলা খাইতেছিলাম, আব্বারে বলতেছিল, ভালো করে ভোটার আইডি কার্ড চেক টেক না করে আপনি এইভাবে ভাড়া দিলেন, এটা কি ঠিক হইল? আমার আব্বা বলে, এমনিতেই তো ভাড়াটিয়া পাই না, তার মাঝে ভোটার আইডি কার্ড সেই চেক করতে গেলে আর ভাড়াটিয়ে পাওয়া যাবে না। তবে লোকটাকে দেখে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, চিটার বাটপার মনে হয়নি, আর যাই বলো না কেন। তো আব্বুর সঙ্গে কথাবার্তা বলার পরে আমি তখন মাকে জিজ্ঞেস করলাম যে মা, কি হয়েছে? মা বলে, নতুন ভাড়াটিয়া আসছে। আমি বলি, বাহ, তাহলে তো ভালোই, নতুন ভাড়াটিয়া আসছে, তোমাদের তো তাহলে এখন ঈদ লাগছে, তোমরা এখন মাস শেষে ভাড়া পাবা। আমার মা বলে, না, এই বাসাটা বেশ কয়েকটা মাস ধরেই তো খালি পড়ে আছে, তুই তো দেখিস, তো এখন একটু ভাড়া হয়েছে, এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এইভাবে প্রায় 2 দিন কেটে গেল। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি না। আমি প্রত্যেক দিন আপনার ধরেন 11টা 12টা, মানে অ্যাটলিস্ট 11টার আগে আমি কোনোভাবেই ঘুম থেকে উঠতে পারি না। তো সেদিন হইল কি, আমাদের পাশে যে বিল্ডিংটা আছে ওখানে কাজ চলতেছে। তো কাজে চলার কারণে যে বুলডোজার মারতেছে এবং হিলটি দিয়ে আপনার ছিদ্র করতেছে, ইলেকট্রিকের কাজ করতেছে, এত শব্দ রে ভাই, আমি ঘুমাইতে পারতেছিলাম না। ওই দিন প্রায় আমার 7টার দিকে ঘুম ভেঙে যায়, কোনোভাবেই চোখ এক করতে পারতেছিলাম না, মনে হয় যেন বিল্ডিং কাঁপাকাঁপি করতেছে। তো কি আর করবো, পাশের বিল্ডিংয়ে যেহেতু কাজ করতেছে, কিছু তো আর করার নাই। এরপরে করলাম কি, বাসার একটু বাইরে গিয়ে, একটু সাইডের দিকে গিয়ে একটা টঙের দোকান আছে, ওই টঙের দোকানে গিয়ে বসছি। তারপরে সবাই তখন বলাবলি করতেছে যে, কিরে তুই তো এত সকালে ঘুম থেকে উঠিস না, আজকে ঘটনা কি, এত সকালে উঠে গেলি? তো এই করতে করতে তখন দেখলাম যে আমাদের মহল্লার কিছু ছোট ভাই আছে, আমরাও তো ছোট, বাট আমাদের কিছু জুনিয়র ছোট ভাই আছে, যেগুলো মহল্লাতে একটু উশৃঙ্খল টাইপের পোলাপাইন বলা চলে। এগুলোর মধ্যে কয়েকটা দেখি কি বলে, একটু পরে আসবে, এমন করে করে ওরা ওয়েট করতেছে। তো ওরা কিন্তু আমার জুনিয়র এবং বয়স খুবই কম, বড় না। তো ওইখানে একটা ছেলে আছে, আমি ওরা জিজ্ঞেস করলাম যে, রুদ্র ছিল না, যে রুদ্র কী হয়েছে, কে আসবে একটু পর, কে আসবে বলতেছিস, কার জন্য অপেক্ষা করতেছিস? দেখে মনে হলো ওরা কার জন্য অপেক্ষা করতেছে। ওই দোকানে আমার বলে যে, আশিক ভাই আপনার বলা যাবে না। আমি বললাম, ধুর বেটা, আমি তো তোগো চ্যানেলেরই লোক, আমার বলা যাবে না কেন? তাই বলতো কার জন্য অপেক্ষা করতেছিস? বলে, ভাই আপনাদের বাসায় একটা পাখি আসছে, ওই পাখিটার একটা নজর দেখতে অপেক্ষা করতেছি। ওরা খুবই ছোট, বাট ওদের মুখের কথা কতটা পাকনা ছিল। আমি তখন বললাম, আমাদের বাসায় পাখি? আমাদের বাসায় আবার কোন পাখি? বলে, ভাই আপনি দেখি কিচ্ছু জানেন না, আপনাদের বাসায় একটা নতুন ভাড়াটিয়া আসছে, পুরো আগুন। আমি বললাম, আরে কী বলিস তুই, আমার বাসার আগুনে তোরা ছাই হয়ে যাচ্ছিস আর আমি টেরই পেলাম না? এটা কোনো কথা হইল নাকি বেটা? তো ওই দিন আমি অপেক্ষা করতেছি, ভাই হঠাৎ করে দেখলাম, ঠিকই মনে হলো যেন এক ডানা কাটা পরি আকাশ থেকে নেমে আসছে, আমাদের গেট থেকে বেরোইছে। একটা সাদা পোশাক পরা এবং হাতের মধ্যে মেহেন্দি দেওয়া, চুলগুলো ছেড়ে দিছে, মনে হয় গোসল করে আসছে, এবং কোনো রকমে একটা পাতলা ওন্না মাথায় দিয়ে আছে, পুরোই আগুন। আমার তো মাথা খারাপ দেখেই। আমি তখন করলাম কি, সরাসরি সামনে গিয়ে দাঁড়াইছি, যেহেতু আমাদের মহল্লা এবং আমাদের বাসা। দাঁড়ানোর পরে মেয়েটা আমার দিকে তাকে আছে, চোখগুলো খুব লাল লাল, মনে হয় যেন কাল রাতে ঘুমায়নি। চেহারাটার মধ্যে কেমন একটা বিষণ্ণতা একটা ভাব, আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি নাম? বলে, রিনিলা। আমি বললাম, বাহ, বেশ সুন্দর নাম তো, রিনিলা। কেমন জানি রূপের আগুন জ্বলতেছে। কবে আসছেন, কোথায় উঠছেন? পরে বলে, এই বাসায় উঠছি। আমি বলি, এই বাসায় যে উঠছেন, এ বাসায় বাড়িওয়ালার নাম জানেন? বলে, জানি। তো বলে যে, আমি বললাম যে, বলেন তো বাড়িওয়ালার নাম কি? তো আমার আব্বার নামটাই বললো। আমি বললাম, দেখেন আমি বাড়িওয়ালার সুযোগ্য সন্তান। বলে, আপনার কথা শুনেছি, বাট কখনো দেখা হয়নি। তো ভাইয়া
আমি তো অফিসে চাকরি করি, আমার হাতে সময় হবে না, আমি চলে যাই, পরে কথা বলবো। আমি বললাম আরে যাবেন ভালো কথা, কই যাবেন? বলে আমার অফিস ওইদিকে। আমি বললাম তো চলেন আপনার আজকে আমি অফিসে নামাই দিয়ে আসি। বলে না ভাই এটা কেমন দেখে, আমি তো বাসে করে যাবো। দূর আজকে বাসে গেলেন না, আজকে রিক্সায় যাবেন। বলে রিক্সায় গেলে তো ভাই আমার অফিস মিস হয়ে যাবে। আমি বললাম তাহলে আপনার অফিসের ঠিকানা দিয়ে যান, আমি দুপুরে আপনার জন্য লাঞ্চ নিয়ে যাব। তারপর ওটা হাসাহাসি করে অফিসের ঠিকানা আমাকে দিয়ে গেল। আমিও মোটামুটি এটা একটা কাগজে লিখে ফেললাম। তো এরপরও চলে গেছে। যাওয়ার পরে আমি তো বাসায় গিয়া উড়াধুরা, আয় হায় আমার বাসায় এই ডানাকাটা পড়ি আর আমি খোঁজই পেলাম না। এটা কোনো কথা হইল নাকি? মানে আমি তখন মানে দুপুরবেলা মারে বলতেছি মা কী রান্না করছে আমারে দাও। তো মা মনে করছে আমি খাবো, মা প্লেটে দিচ্ছে। আমি বললাম ধরো প্লেটে দিয়ে না তো একটা ফ্রেন্ডের জন্য নিয়ে যাবো। তো ওই দিন মা ইলিশ মাছ ভুনা করছিল, বেগুন ভাজি আর ডাল ছিল, সাথে ভর্তা। মোটামুটি আইটেমটা আমার পছন্দের আইটেমে ছিল। আমি তখন মায়েরে বললাম যে খাবারগুলো তাড়াতাড়ি প্যাক করে দিয়ে তো আমি এক জায়গায় নিয়ে যাব। আম্মা তখন টিফিন বক্সের মধ্যে র্যাক করে আমাকে খাবারগুলো দিল। দেওয়ার পরে আমি আর দেরি করলাম না, এগুলো নিয়েই তখন আমি সরাসরি ওর অফিসে চলে গেছি। দুপুরে ওর অফিসে গেলাম, যাওয়ার পরে ওরে খাবারটা দিলাম। ওদের অফিসে বলতে এটা আসলে ওয়ান কাইন্ড অফ অফিস বলা চলে, মানে এক ধরনের অফিস আর কি। আর যাই হোক আপনারা যারা বুঝছেন তো বুঝছেন। এরপর আমি তখন নিয়ে গেছি, নিয়ে গিয়া ও তো অবাক। ওর সঙ্গে অন্য অন্য ছেলেমেয়েরা কাজ করে, তারা সবাই বলতেছে আরে কী ব্যাপার, এই কে ওর জন্য খাবার নিয়ে আসছে। আমি বললাম যে তুমি আজকে আমার সামনে পেট ভরে ভাত খাইবে, আমি দেখবো। ও বলতেছে এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সবাই কিন্তু একটু মাইন্ড করবে। আমি বললাম কেউ মাইন্ড করবে না, আমি এই মহল্লার ছেলে, আমার এই এলাকা, মাইন্ড করে কিছু না, তুমি খাও আমি দেখবো। তো হয়ে আমার সামনেই লজ্জা করে করে ভাতগুলা খাইলো। খাওয়ার পরে আমি আবার টিফিন বক্স নিয়ে চলে আসছি। বিকালবেলা দাঁড়ায় আছি, মামা ও অফিস থেকে আসবে, আসলেই পরে ওরে দেখবো। অফিস থেকে আসছে, আসার পরে আমি বললাম যে খুব টায়ার্ড? বলে হ্যাঁ অনেক টায়ার্ড। তখন প্রায় 5টা বেজে গেছে। আমি বললাম কি করবা? বলে বাসায় যাব, গোসল করব। আমি বললাম সকালে না ভিজা চলে গেলা? বলে হ্যাঁ সকালে একবার গোসল করছি আর আমি প্রতিদিন 2বার গোসল করি। আমি বললাম এইটা আমার বেশ পছন্দ। বলে কেন? আমি বললাম এত ফ্রেশ, খুব মজাই হবে। পরে বলতেছি আপনি না সত্যি জানি কেমন করে কথা বলেন। আমি বললাম আচ্ছা এখন তো গোসল করে কি করবেন? বলে একটু রেস্ট করব, এরপর একটু বের হব। আমি বললাম কোথাও কাজ আছে? বলে না তেমন কোথাও কাজ নেই, মহল্লাতে আসছি নতুন এবং এদিক সেদিকটা ভালো করে চিনি না, একটু হাঁটাহাঁটি করব। আমি বললাম আমাদের বাসার পিছনে একটা জায়গা আছে অনেক সুন্দর, যদিও এটা একটা বস্তি এরিয়া, বাট ওই জায়গাটা খুব সুন্দর, দেখলে একটু বড়লোক ভাব আসে। আর যদি গোসল করে ফ্রেশ হন তাহলে আমার ডাক দেন, আমি ঘরে আসি। পরে বললেন না 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 আমি ডাক দিতে পারবো না, আপনি আমার নাম্বারটা নিয়ে যান, আপনি আমাকে 2 ঘন্টা পরে ফোন দিয়েন। দেখি নিজে নাম্বার দিতেছে। আমি বললাম বাহ তাই তো ভালোই হয়। নাম্বারটা সেভ করে নিয়ে তারপর আমি রুমে গেলাম। মাগরিবের পরে আমি তখন তারে ফোন দিলাম। মাগরিবের পরে ফোন করার পরে রিসিভ করছে। আমি বললাম রিনিলা বেরোবেন নাকি? বলে হ্যাঁ আমি আসতেছি। কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আমি তখন তার মহল্লায় নিয়ে ঘুরতেছি, এদিকে সেদিকে হাঁটতেছি। পাড়ার পোলাপান তো সবাই আমার দিকে তাকায় আছে, মানে সবাই ভেবে নিছে যে আমার মনে হয় একটা লাইন টেন হয়ে গেছে, আমি ইটিস পিটিসে পড়ে গেছি। আর মহল্লার মধ্যে যারা প্রেম করতো আমি এদেরকে হিজলা বলতাম, এই বলতাম সেই বলতাম। দূর বেটা, প্রেম হয় নাকি আবার? মানে আমার প্রেম নিয়ে একটা অ্যালার্জি ছিল। মানে আমি প্রেম ভালোবাসাতে বিশ্বাস তো মানুষ না। আমার কাছে মনে হতো যেন প্রেম মানে আবেগের খেলা, আবেগ শেষ তো প্রেম শেষ। আর প্রেমের কোনো ভিত্তি নাই। প্রেম হচ্ছে কচু পাতার পানির মতো, হালকা বাতাসে কচু পাতা থেকে পানি পড়ে গেলে যেমন সেখানে কোনো অস্তিত্ব থাকে না, ঠিক তেমনি ভালোবাসার মানুষ যখন পাল্টে যায় তখন তার মাঝে ওই ভালোবাসার চিঠিপটাও থাকে না। এই জন্য ভাই আমি প্রেম ভালোবাসার সবসময় বিরোধিতা করতাম। এখন মহল্লায় যেমন এমন মাইয়ে নিয়ে ঘুরতেছি, সবাই তখন বলতেছে যে হইছে, আশিক তো দেওয়ানা হয়ে গেছে, আশিক তো প্রেমে পড়ে গেছে। তো ওই মহল্লার সবাই তখন আমার রাতেবেলা ধরছে মামা প্রেম করো, খাও না। আমি মহল্লা পোলাপান্ডে খাওয়াইলাম। এইভাবে দিন যাইতেছে, রাত যাইতেছে। তো আমার যেই বড় বোনটা আমাদের বাসায় থাকতো, ওর তখনও বিয়ে হয়নি, বোন পড়াশোনা করে। কিন্তু আমার ওই বড় বোন আমার সঙ্গে আমার ফ্রেন্ডের মতো ছিল, মানে আমাদের মাঝে সম্পর্কটা মানে ফ্রেন্ডলি ছিল। তা আমি ওর বোনেরে বললাম যে বোন রে, আমাদের বাসায় যে নতুন ভাড়াটিয়া মেয়েটা আসছে রিনিলা, ওইটা তোর কাছে কেমন লাগে? ওই আমার বলে ভালোই তো, মেয়েটা দেখতে শুনতে সুন্দর, লম্বা ফর্সা, সব দিক দিয়েই তো ঠিক আছে, কেন? আমি বললাম চিন্তা করতেছি এটারে বিয়ে করে বাড়ি নিয়ে আসবো, মানে বাসায় নিয়ে আসবো। আমার বোন বলে তোমার মাথা খারাপ হয়েছে, ওই মেয়ের পরিবার এখন বিয়ে দিবে না। আমি বললাম কেন দিবে না কেন? আমি তো বাড়িওয়ালার ছেলে। আমার বোন বলে তুমি যেমনি নেশা করো, তোমার মতো নেশাখোরের সাথে কোনো মেয়ে বিয়ে হবে? এটা সম্ভব না, আগে নেশা ফেশা ছাড়ো, এরপর দেখবা যে মেয়ে নিজেই তোমার কাছে হাঁইটা চলে আসবে। আমি বললাম নেশা তো আমি ছাড়বই না, আর নেশা দিয়ে ঘুরতে ঘুরতে ওরে আমি ঘরে নিয়ে আসবো। বোনের সঙ্গে কথাবার্তা বললাম এবং ওর সঙ্গে আমি রাত জেগে গল্প করি। ওর সঙ্গে যতই কথা বলি, যাই বলি, যখনই ভাই কোনো প্রেম ভালোবাসার দিকে যাই, তখনও কেমন জানি একটু মানে অন্যরকম হসকে যেতে চায়।
আসলে সুন্দরী মেয়েদের যা হয় আর কি, তারা সব কিছু করতে রাজি, তো প্রেম করতে রাজি না। প্রেমের কথা বললে ও একটু স্কিপ করে যায়, বেশি একটা কথা বলতে চায় না, মানে কেমন জানি একটু একটু করে আমাকে মনে হয় যেন একটু অবহেলা করে বা ইগনোর করে। তো আমার কাছে এই বিষয়গুলো খারাপ লাগলো না যে আমাকে ইগনোর করো, অবহেলা করো, যাই করো, বাট আমি তোমারে পছন্দ করি, আর একদিন না একদিন আমি তোমাকে ভালোবেসেই ছাড়বো। এইভাবে দিন রাতগুলো যাইতেছে আর ওর প্রতি আমার মনের ভালোবাসা বাড়তেছে। দিন যত সামনের দিকে যাচ্ছে আমি যেন ততই তার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম, দেওয়ানো হয়ে যাচ্ছিলাম। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, রাস্তার মধ্যে ভোবো করে ঘুরে বেড়াইতেছি। এবং এভাবেই দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তাকে প্রপোজ দিয়েই বসলাম। যদিও সরাসরি দিইনি, মোবাইল ফোনেই বলেছিলাম। এবং মোবাইল ফোনে তাকে প্রস্তাব দেওয়ার পরপরই ভাই ও যেটা করলো, হঠাৎ করে আমার নাম্বারটা ব্লক করে দিল। তো নাম্বারটা ব্লক করে দেওয়ার পরে তা আমি একটু অবাকই হয়ে গেলাম যে কী ব্যাপার, নাম্বার ব্লক করে দিল কেন। এর পরের দিন যখন অফিসে যাচ্ছিল আমি ওরে ধরলাম। ধরার পরে ওদিন মনটা খুব খারাপ ওর। আমি বললাম যে রুনিলা, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। ও বলে আপনার সঙ্গে আমার কোনো কথা নাই। আমি বললাম না, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, তুমি এরকম করতেছো কেন, মানে তুমি কি আমার সাথে কোনো বিষয়ে রেগে আছো? বলে না ভাই, কারোর উপর আমার কোনো রাগ নাই। আমি বললাম নীলা দেখো, আমি মহল্লার খুব খারাপ ছেলে, মহল্লার এমন কোনো সন্ত্রাস নাই যারা আমার সাথে আড্ডা মারে না। এই মহল্লার বড় বড় ঢনেরা আমার সঙ্গে চা খাওয়ার জন্য বিকেলে আসে। আমি চাইলেই যে কোনো কিছু করতে পারি, বাট আমি আমার ভালোবাসার পাখিটার উপরে কোনো রকমের টর্চার করতে চাই না। আমি তোমাকে খুব নাইসলি জিজ্ঞেস করতেছি কী হয়েছে আমাকে বলো। তখন ডিরেক্টলি আমাকে বলতেছে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন, আমি আপনার ব্লগ খুলে দিব, বাট উই আর ফ্রেন্ড, আমরা জাস্ট ফ্রেন্ডলি কথা বলবো, আমাদের মাঝে কোনো প্রেম ভালোবাসা থাকবে না। যদি আপনি কোনো প্রেম ভালোবাসার প্রসঙ্গে যান তো আমি আপনার সঙ্গে কথা বলবো না। তখন আমি বললাম যে কেন, মানে প্রেম ভালোবাসা কি বেশ খারাপ কোনো জিনিস? প্রেম ভালোবাসা নিয়ে কথা বলা যায় না? ও বলে না, আমার কাছে প্রেম ভালোবাসা আসলেই খারাপ মনে হয়। আমি বললাম রিনিলা, একটা সময় আমিও না এই ভালোবাসাকে ঘৃণা করতাম। যারা প্রেম করতো আমার কাছে মনে হতো যেন গুলি করে দিই ওদেরকে। কিন্তু তোমাকে দেখার পরে, তোমার চোখের দিকে তাকানোর পরে আমার কাছে মনে হলো যে ভালোবাসারও না একটা অস্তিত্ব আছে। আমি তোমার চোখে মুখে এক অন্যরকম শান্তি দেখেছিলাম, আর সেখান থেকেই আমি তোমাকে ভালোবাসি কথাটা বলেছি। দেখো নীলা, আমি চাইলে মহল্লার যে কোনো মেয়ের সঙ্গেই প্রেম করতে পারি, কিন্তু আমার তোমাকে ভালো লেগেছে। ও বলে আপনি যদি ফ্রেন্ডলি কথা বলতে পারেন তাহলে বইলেন, আদারওয়াইজ আমি আর আপনার সঙ্গে কথা বলতে চাই না। তো এইভাবে আমি ওরা 1 দিন 2 দিন 3 দিন বিরক্ত করতেছে রাস্তার মধ্যে। একদিনও ফট করে করলো কি, আমার বাবার কাছে বিচার দিয়ে বসছে, মানে যেখানে বিচার দিলে লে হালুয়া হয়েছেই। তো আব্বার কাছে বিচার দেওয়ার পরে আব্বা তখন আমার মায়েরে বলল যে তুমি ওরা সামলাও, যদি আমার ভাড়াটিয়ার কোনো ক্ষতি হয় বা আমার ভাড়াটিয়া যদি ওর জন্য চলে যায় তাহলে আমি ওরে জবাই দিয়া মহল্লার কুত্তাদের খাওয়াই দিব, ওরে তুমি বলে দাও যাতে ও ভালো হয়ে যায়। মা তখন আমার হাত ধরে বলতেছে আশিক রে, তোর বাবা অনেক কষ্ট করে ভাড়াটিয়ারা জোগাড় করছে, আমরা তো ভাড়াটিয়া পাই না, আমাদের বাসাটা এখন অনেক পিছনে পড়ে গেছে, ব্যাকওয়ার্ড একটা সাইডে পড়ে গেছে। তো তুই যদি এরকম করিস তাহলে ভাড়াটিয়াটা চলে যাবে, বাজার না ভালো, তুই এমন করে না, তুই যদি বলিস বিয়ে করবি আম্মা তোরে বিয়ে করাই দিব। আমি তখন বললাম যে তো বিয়ে যদি করাইবা তাহলে ওই মেয়েটারে বিয়ে করাও, ওই মেয়েটা তো আমার পছন্দ। আমার মা বলে মেয়েটা ভালো না। আমি বললাম ভালো না, তা কি ভালো না? আমার মা বলে আমি তোরে বলতে পারবো না, শুধু এটুকুই বলি মেয়েটা ভালো না, এমন একটা খারাপ মেয়েরে আমি তোর কাছে বিয়ে দিতে পারবো না। আমি বললাম মা, আমি যতটুকু তারাই চিনি, যতদূর তার সঙ্গে হেঁটেছি, আমার কাছে তো কোনোভাবেই ওকে খারাপ মনে হয় নাই। আমি তো ওর মাঝে খারাপের কোনো কিছুই দেখি নাই। ও যথেষ্ট নম্র, ভদ্র এবং মোটামুটি শিক্ষিত একটা মেয়ে। কেন তোমার কাছে এমনটা মনে হচ্ছে? আমার মা বলে আমি যেটা বলেছি এটা অনেক ভেবেচিন্তেই বলেছি, আমি যা বুঝি তুই তা বুঝিস না। মা এমন করে চলে গেল। এরপরে আমার বড় বোনও বলতেছে যে আশিক, মেয়েটা ভালো না, এই মেয়েটার কাছ থেকে একটু সরে থাক। আমি তখন আমার বোনেরে বললাম তা মেয়েটা যদি খারাপই হবে তে আমার আব্বা একটা খারাপ মেয়েরে ভাড়া দিল কেন? আমার বোন বলতেছে আমরা এই সময় ভাড়াটিয়া পাচ্ছি না, যার কারণে ভাড়া দিতে বাধ্য হয়েছি। আমার মাও বলে খারাপ, আমার বোনও বলে খারাপ, তো সালার খারাপটা কি সেটা তো আমার জানতে হবে। মানে ওই আসলে কি খারাপই করে ওইটা আমি একদিন জানবো। এই জন্য আমি ওর পিছনে কুত্তা লাগাই দিচ্ছি, কুত্তাও লাগাইছে, আমিও লাগছি যে ও কী করে আমি দেখব। ওই মার্কেটে যায়, ওই শপিংয়ে যায়, ওই ওর ওর অফিসে যায়, আর যেখানেই যায় আমি ওর পিছে ঘুরতেছি। অনেক দিন পর্যন্ত ওর পিছনে ঘুইরা আমি ঠাঁই কিচ্ছু পাই নাই। তো আমার বোনের একদিন বিকালবেলা বলতেছে আচ্ছা বোন, আব্বা বলে মেয়েটা খারাপ, মা বলে মেয়েটা খারাপ, তুইও বলিস মেয়েটা খারাপ, দেখে আমি বেশ কয়েকদিন ধরে মেয়েটার পিছনে ঘুরতেছি, মেয়েটার সঙ্গে হাঁটাহাঁটি করতেছি, বাট আমি কোনোদিনও মেয়েটার মাঝে খারাপ কোনো কিছু পাই নাই। এটাও দেখি নাই যে মেয়েটা মহল্লার কোনো একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলতে,
মহল্লার অনেক ছেলে মেয়েটার জন্য পাগল, মেয়েটার সঙ্গে একটু লাইন মারতে চায়, কথা বলতে চায়, মেয়েটাকে একটু ইমপ্রেস করতে চায়, কিন্তু এই মেয়ে তো বোন কারোর সঙ্গেই কথা বলে না। এবং মহল্লার মধ্যে ও এমন একটা লাইফ লিড করে যে ওই একটা অন্যরকম মেয়ে, ওর সঙ্গে কারো কোনো সম্পর্ক নাই। আমার বোন তখন বলতেছে, ভাইয়া ও তো খারাপই বাইরে করে না, ও বাসায় করে। আমি বললাম, মানি খারাপই বাইরে করে না বাসায় করে? কে বাসায় কি করে? আমার বোন তখন আমার যেটা শোনাইলো, আমি শুনে মোটামুটি অবাক হয়ে গেলাম। আমি বললাম, বলিস কি তুই, সত্যি? আমার বোন বলে, হ্যাঁ, এটা একদিন আমার মাও দেখছে। আমার বোন তখন বলতেছে এই মেয়েটা নাকি তার যে বাবা আছে সে বাবার সঙ্গে নাকি খারাপ কাজ করে। তো আমার বোন যখন এটা আমারে বললো, আমার তখন এই জিনিসটা বিশ্বাস হচ্ছিল না। একই কথা আমার বোন বলে আমার মাও নাকি দেখছে বা মাও নাকি বিষয়টাতে জানে। তো আমি এটা বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ মেয়েটাকে আমি যতটুকু দেখলাম, তার সঙ্গে যতটুকু কথা বললাম, আমার কাছে ভাই কোনোভাবেই মনে হচ্ছে না যে মেয়েটা এরকম খারাপ হতে পারে। এটা আমার কল্পনার মধ্যেও নাই। আমি আমার বোনেরা বলতেছি, আমার মনে হয় যে তোদের মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে, মনে হয় কোথাও কোনো একটা ভুল হচ্ছে, কারণ এই মেয়েটা এরকম না রে বোন। আমার কাছে মনে হয় যে মেয়েটা এরকম না, মেয়েটা যথেষ্ট নম্র, ভদ্র এবং খুব ভালো ঘরের একটা মেয়ে। আমার বোন তখন এমন করতে করতে একদিন আমারে বললো যে তুই মেয়েটার একটু ঘরের মধ্যে খেয়াল করিস, তাইলে বুঝতে পারবে। এভাবে হঠাৎ করে একদিন আমি ওর ঘরের জানালার দিকে তাকিয়ে এমন একটা দৃশ্য দেখলাম, যা দেখে রীতিমতো আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। ওর বাবার নাম ছিল কাশেম মিয়া। ওর বাবা মূলত কী করতো সেটা জানি না, মাঝে মাঝে দেখতাম যে পাসপোর্ট অফিসের সামনে দালালি করতো, পাসপোর্ট অফিসে দালালি করে এবং এগুলোই করে বেড়াইতো, মানে এক্স্যাক্টলি কী করতো সেটা জানি না। অনেকেই বলে ওনার ব্যবসা আছে, অনলাইন ব্যবসা, এই ব্যবসা সেই ব্যবসা, বাট কোনো কিছু করতে দেখি নাই। শুধু দেখতাম যে মাঝে মাঝে পাসপোর্ট অফিসে বা যেখানে সরকারি কাজগুলো হয় ওইখানে ঘোরাফেরা করে। তবে এটাই সত্য, কিছু উচ্ছৃঙ্খল মানুষের সাথে বা খারাপ মানুষের সাথে ওনার সম্পর্ক আছে। তো বা পুলিশের সঙ্গে, ভালো ভালো প্রশাসনের সঙ্গে সম্পর্ক আছে। তো জানালা দিয়ে জিনিসটা দেখার পরে আমি তখন কিছু বললাম না, না বলার পরে এর পরের দিন সকালবেলা রিনিলা যখন অফিসে যাচ্ছিল, আমি ওরে অফিসে যাওয়ার পথে ওরে আটকাইলাম। আটকানোর পরও আমারে বলতেছে যে আপনি আমার সাথে এরকমটা কেন করেন? আমি যখন অফিসে যাই সেখানে আপনি আমাকে বিরক্ত করেন, যে কোনো কিছু করতে গেলে বিরক্ত করেন, কেন করেন আমাকে এরকমটা? আমি বললাম, রিনিলা আমি না তোমার একটা কথা জিজ্ঞেস করার জন্য তাড়া করাইছি, খুব বেশি সময় নিব না, 2 মিনিট কথা বলেই চলে যাব। ও বলে, ঠিক আছে বলেন, তাহলে কি বলবেন? আমি বললাম, আমার সাথে প্রেম করতে তোমার চুলকানি, তুমি আমার সাথে প্রেম করতে পারবা না, তুমি সতীগরের জাতের মেয়ে, কিন্তু নিজের বাবার সঙ্গে যে আকাম করে বেড়াও, এইটা কি তোমার খারাপ লাগে না? এই তুমি কি মুসলমান? যেমন করে মাথার মধ্যে ঘোমটা দাও, পর্দা করে চলো, দেখলে মনে হয় যেন জাতের মেয়ে এবং মানে ধার্মিক একটা মেয়ে, ভালো একটা মেয়ে, বাট তোমার চরিত্রের মধ্যে যে এরকম কালি মাখা, তুমি এগুলো কেমনে করো বলো তো? ও তখন আমাকে বলো, আশিক ভাই আপনি কিন্তু আমার সঙ্গে খারাপ কথা বলতেছেন। আমি বললাম, আরে খারাপ কি? আমি কালকে রাতে জাত দেখলাম তোমাকে জানালা দিয়া, তুমি তো পুরো সিনেমার নায়িকাদেরকে ফেল করাই দিবা। ওই তখন এই বিষয় নিয়ে আমার সঙ্গে কিছু বলে না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে আমি ওকে রাস্তার মধ্যে বিরক্ত করি। আমার কথা হচ্ছে আমি জানতে চাই যে ঘটনাটা কি। একদিন হঠাৎ করে আমারে বলে কি জানেন? আমারে বলে আমি যা করি তা হালালভাবেই করি। আমি বললাম, হালালভাবে? বাবার সঙ্গে আকাম করো, এটা হালাল? ওই দোকানে আমারে বলতেছে এটা আমার বাবা না, এটা আমার স্বামী। আমি বললাম, তোমার স্বামী? কোনটা তোমার স্বামী? ও বলে, আপনি যেটা দেখেছেন, যাকে দেখেছেন সেই আমার স্বামী। আমি তখন বললাম, আস্তাগফিরুল্লাহ, এই তুমি কি কথা বলতেছো? আমি যতদূর জানি এই লোক তো তোমার বাবা, এই লোক তো তোমার বাবা, তুমি তার স্বামী বলতেছো কেন? ওই তখন বলে, চোখে যা দেখে, অনেক চোখের দেখার মাঝে অনেকটা ভুল থাকে, আপনি যেটা জানেন না সেটা নিয়ে তর্ক করেন না। তবে আমি আপনাকে শুধু এটাই জানাই দিলাম যে উনি আমার বাবা নয়, উনি আমার স্বামী। তো এরপরে থেকে আমি আসলে বুঝতে পারলাম না। একদিন আমার বাবার সঙ্গে জানার চেষ্টা করলাম যে বাবা, এই বাসায় যে ভাড়া দিছো, 2টা মেয়ে, মানে একটা মহিলা থাকে আরেকটা মেয়ে থাকে, আরেকটা বয়স্ক লোক থাকে, এদের পরিচয় কি? আমার আব্বা আমার ওই বরাবরের মতো একটাই কথা, তোর এত কিছু জানা লাগবে কে? মানে আমারও কোনো কিছু জানতে দেয় না, মানে আমার কোনো কিছু বলতে দেয় না। আব্বার কথা হচ্ছে ভাড়াটিয়া পাইছে, ভাড়াটিয়া পায় না, এমনিতে ভাড়াটিয়া পায় না, যেহেতু ভাড়াটিয়া পাইছে এদের আর আদি অন্ত খোঁজার দরকার নেই, এমনিতে ভাড়াটিয়া পাইতেছে না, তো এই বিষয়ে আব্বা কিছু বলবে না। তা আমার ভিতরে তখন একটার আগে আসতেছে যে আরে আমার বাবা এটা কেমনি এরকম একটা খারাপ মানুষের ভাড়া দিল। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে একদিন আমি রিনিলারে বললাম যে রিনিলা, আমি এমনি রাস্তার মধ্যে বলতেছি, দেখো আমার আব্বা কিন্তু একেবারে গরিব না, আমার আব্বা একটু কৃপণ মানুষ, আর ভাড়াটিয়া পায় না বলে তোমাদেরকে পাইছে, তোমাদেরকে নিয়ে নিছে। আমার আব্বা কিন্তু মানুষ হিসেবে খারাপ না, আমি যতটুকু জানি। তো আমি তোমারে ভালোভাবে বলতেছি, তুই আমাদের বাসাটা ছেড়ে চলে যাও, অন্য কোথাও গিয়ে বাসা নাও। ও আমারে বলতেছে কেন?
আমি বললাম, কেন? এই কারণে, তুমি তোমার বাবার সঙ্গে খারাপ কাজ করো, এতে আমাদের উপরে আল্লাহর গজব পড়বে। আমরা যা দেখতেছি তা আমাদের খুব খারাপ, তুমি আমাদের বাসা ছেড়ে দাও। ও তখন আমাকে বলতেছে, আমি তো আমার বাবার সঙ্গে কোনো খারাপ কাজ করি না, আর আপনি আমার বাবা পাইলেন কই? উনি আমার হাজব্যান্ড। আমি বললাম, তো উনি যদি তোমার হাজব্যান্ড হয়, তোমাদের ঘরে যে বৃদ্ধ মহিলাটা আছে বা তুমি যাকে মা বলো, ওনার সঙ্গে তার কী সম্পর্ক? যখনই ধরেন তারা কথা পেঁচিয়ে জিজ্ঞেস করে, মানে ঘুরে জিজ্ঞেস করে, ও আর কোনো উত্তর দিতে পারে না, এবং উত্তর না দিতে পেরে রাগ করে মুখ কালো করে একটু মোট দেখে তখন চলে যায়। তো মহল্লার পোলাপানের সঙ্গে তখন শেয়ার করে বলি যে, থেকে এই ঘটনা, আমাদের পাড়ার মধ্যে একটা খারাপ মেয়ে আসছে এবং খারাপ ফ্যামিলি এটা করতেছে, কি করা যায়? তখন মহল্লার পোলাপান আমারে বলতেছে, যারা আমার সঙ্গে চলাফেরা করে বা আমার শ্রেণীর যারা, ওরা বলতেছে যে, আশিক, এটা তো খুব সামান্য একটা ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে এত চিন্তা করার তো কোনো দরকার নাই। একটা কাজ করে মেয়েটার উঠে নিয়ে যাই, এবং উঠে নিয়ে গিয়া ওরে যখন আটকায় যখন ভালো করে জিজ্ঞেস করবো, তখন সে উত্তর দিবে। এখন তার উত্তর দিতেছে না, রাস্তার মধ্যে তুই বেশি কথা জিজ্ঞাসা করতে পারিস না। তো মেয়েটার উঠে নিয়ে তারপর এর কাছ থেকে সত্যটা বের করার চেষ্টা করি। আমারও তখন মনে হলো যে হ্যাঁ, আইডিয়াটা বেশ খারাপ না, এটা ভালোই। মেয়েটার যদি কোথাও উঠে নেওয়া যায়, প্রয়োজনে তার কোনো ক্ষতি করব না, কোথাও নিয়ে তারা আটকায়া তার ভিতর থেকে সত্যিটা জানার চেষ্টা করব। আর আমি যখনই রিনিলার সঙ্গে কথা বলি ভাই, আমার কাছে মনে হয় যে তার ভিতরে না একটা অজানা কষ্ট লুকিয়ে আছে, তার ভিতরে একটা অজানা কষ্ট লুকিয়ে আছে, এবং সে এই কষ্টের কথাগুলো কাউকে বলতে পারছে না। আমার সঙ্গে যখন কথা বলে, আমার সামনে যখন আসে, আমি তার দিকে তাকালে বুঝি দিই যে তার ভিতরে একটা চাপা কষ্ট লুকিয়ে আছে, একটা চাপা কষ্ট তার ভিতরে লুকিয়ে আছে। আমি আর তারে কোনো কিছু বলি না যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যে আমি দেখি কি হয়। এবং দেখি কি হয়, এইটার জন্যই তখন ওয়েট করে যাচ্ছিলাম। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, এবং মহল্লার পোলাপাইনে একদিন পুরোপুরিভাবে ডিসিশন নিয়ে নিছে যে ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তো আমাদের আরেক বড় ভাই আছে সাকিব ভাই, উনি আবার আপনার ইউরোপে থাকে, ওনার আবার একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটটা এখন খালি পড়ে আছে, এটা মানে আবাসিকের দিকে আর কি। তো সাকিবের তখন এই আপনার বাসার চাবিটা ছিল কেয়ারটেকারের কাছে। ওনার সঙ্গে কথাবার্তা বলি বিদেশে, ওনার কাছ থেকে কেয়ারটেকারের কাছ থেকে চাবিটা নিলাম। নিয়ে একদিন সকালবেলা ভোরে, ও যেদিন আপনার কাজে যায় আর কি, ওই কাজে যাওয়ার সময় ওই জায়গার মধ্যে ওর সঙ্গে কথা বলতে বলতে আমি ধাপ করে ওরা টাইনা নিজেই গাড়িতে উঠাই ফেলে, নোহা একটা গাড়ি ছিল, গাড়ির মধ্যে উঠাই ফেলি, এবং গাড়ির মধ্যে উঠেয়া ওরে আমরা তখন ওই সাকিবের ফ্ল্যাটে নিয়ে যাই। ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পরে, তো ওর কাছে যাওয়ার পরে ভাই, ওরা যখন রুমে নিয়ে যায়, আপনি বিশ্বাস করবেন কি না যায় না, ওই নিজে তার জামা কাপড় খুলতেছে, এমন একটা অবস্থা। আমি বললাম, রিনিলা তুমি এমন করতেছো কেন? ও বলে, দরজা আটকাও, যা করবা তাড়াতাড়ি করো, আমার অফিসটা লেট করায়ও না, এবং আমার 1 ঘন্টা লেট হলে হয়তো বসকে বোঝানো যাবে, কিন্তু 2 ঘন্টা লেট হলে আমার সমস্যা হবে, যা করার তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দাও। আমি তখন অবাক হয়ে গেলাম, আরে এ কি মানুষ না অন্য কিছু? আমি বললাম যে আমি যতটুকু জানি যে একটা মেয়ের কাছে তার সতীত্বের অনেক মূল্য আছে, তার সতীত্বের অনেক দাম, তা তুমি তোমার সতীত্ব এত সহজেই বিলেই দিবা? আর এজন্যই তো আমি বললাম যে তুমি তোমার বাপের সঙ্গে খারাপ কাজ করা একটা মেয়ে, তুমি কি আর ভালো হবা? ও তখন আমাকে বলে যে আমি আপনাকে বারবার বলতেছি, আপনি আমাকে এভাবে বলবেন না, উনি আমার বাবা না। তখন গলাটা চাইপে ধরে বলতেছি যে তুই তো আসলেই বড় খারাপ রে, তোরে আজকে আমি মাইরিয়ে ফেলাবো, তুই আমার কাছে সত্য করে বলতো তোদের আসলে সম্পর্কটা কি? ও তখন বলে, যদি আমি আমাদের সম্পর্কের কথা বলি তাহলে কি আপনি সহ্য করতে পারবেন? আমি বললাম, হ্যাঁ আমি পারবো, কেন পারবো না? ও বলে, তাহলে শোনেন। আমি বললাম, বলো। বলে, আমি যে ঘরে থাকি ওই ঘরে আমি থাকি, আমার মা থাকে, আর আমার বাবা থাকে। আমি বললাম, তাহলে তোমার হাজব্যান্ড? বলে, যে আমার বাবা সেই আমার হাজব্যান্ড। আমি বললাম, মানি এই তুমি কি বলতেছো? যে তোমার বাবা সে তোমার হাজব্যান্ড হয় কি করে? বলে, হ্যাঁ, আমার ঘরে যে মানুষটা আছে সে আমারও হাজব্যান্ড, আমার মায়েরও হাজব্যান্ড। আমি বললাম, রিনিলা তুমি এগুলো কী শোনাইতেছো? আমাকে সত্যি করে বলো তো, ঘটনা কি? ও বলে, শোনেন, আমি যাকে মা বলে ডাকতেছি সে মূলত আমার মায়ের চাচাতো বোন, মানে আমার খালা। খুব ছোটোবেলায় আমাদের গ্রামের বাড়ি ছিল রাজশাহীতে। ওখানে বেশ ছোটোবেলায় আমার মা আমার বাবার সঙ্গে ঝামেলা করে চলে আসে। আসার পরে মা তখন নানু বাড়িতে থাকতে শুরু করে। নানু বাড়িতে থাকতেছে আমার বয়স তখন প্রায় 8 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমার মা কাজের সন্ধানে এই খালার সঙ্গে, আমি এখন যে খালাকে মা ডাকি, সেই খালার সঙ্গে কাজের সন্ধানে এই রাজধানী শহর ঢাকাতে আসে। এবং ঢাকাতে আসার পরে প্রায় বেশ কয়েকটা মাস আম্মার সঙ্গে সম্পর্ক ছিল বা ভালো ছিল,
বেশ কয়েক মাস পরে হঠাৎ করে এই খালার মুখে জানতে পারি আমার মা নাকি ঢাকাতে মারা গেছে। মায়ের লাশটা তখন বাড়িতে আসে। বাড়িতে আসার পরে মাকে তখন দাফন করা হয়। দাফন করার পরে নানু বাড়িতে যে আমার খালা মানে আমার যেই মামারা ছিল, মামিরা ছিল, এরা আমাকে দিয়ে গাধার খাটুনে খাটাইতো, আমার খুব পরিশ্রম করাইতো, এত কাজ আমাকে দিয়ে করাইতো যে আমি সহ্য করতে পারতাম না। এরপরেও আমি দিনের পর দিন ওখানে কাজ করে যাইতাম। একটা সময় খালা এই জিনিসগুলো দেখে তার মনে খুব কষ্ট লেগেছে, যে যেহেতু আমার মায়ের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল। এক পর্যায়ে তিনি আমাকে ওনার সঙ্গে ঢাকাতে নিয়ে যায়। আমার বয়স তখন প্রায় 11 বছরের মতো হবে। 11 বছর বয়সে ওনার সঙ্গে তখন ঢাকাতে চলে যায়। আমি তখন বাসাতেই থাকি, কোনো কাজকাম করি না। মাঝে মাঝে ওনার জন্য টুকিটাকি যতটুকু পারি অতটুকুই করি, আর বাসায় পড়ে থাকি। এভাবে আমার বয়স যখন প্রায় 14 বছরও হয়, ওই সময়তে খালার সঙ্গে হঠাৎ করে একটা ভদ্রলোকের প্রেম হয়। তো আমার কিন্তু ওনাকে আমি ঢাকায় গিয়ে খালা ডাকতাম না, আমি ওনাকে মায়ে ডাকতাম। উনি আমাকে বলতো যে আমার খুব ইচ্ছে ছিল যে আমার সন্তান হবে, সংসার হবে, তো আমার সংসার আর সন্তান তো হলো না, তুই আমারে মা ডাকিস। তুই যখন আমারে মা ডাকিস তখন আমার অনেকটা ভালো লাগে। তো সেই থেকে আমি ওনাকে মা করে ডাকতাম এবং উনি আমাকে মেয়ের মতোই দেখতো। আমার বয়স যখন 14, ওই বয়সেই আমার ওই খালা মানে কথিত মা তখন একটা বিয়ে করে, এবং আজকে যে কাশেম সাহেবকে দেখতেছেন উনিকেই বিয়ে করে। ওনাকে বিয়ে করে ওনার সঙ্গে তখন আমার মা দিনরাত থাকতেছে, চলাফেরা করতেছে, এরকম করতেছে। এই করতে করতে প্রায় অনেকগুলো মাস পেরিয়ে গেল। অনেকগুলো মাস পেরিয়ে না, প্রায় কয়েকটা বছর কেটে গেছে। কয়েকটা বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে ওই লোকের সঙ্গে আমার মায়ের সম্পর্কটা ছাড়াছাড়ি হয়ে যায়, মানে তিনি আমার মায়ের সঙ্গে থাকবে না বা কিছু একটা সম্পর্ক ব্রেকআপ হয়ে যায়। তো ব্রেকআপ হয়ে গেলে পরে আমি তখন একটা কারখানায় চাকরি করতাম, খুব কম বয়স আমার, তারপরও চাকরি করি। এবং এরকম করতে করতে একদিন ওনার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়, মানে ওই কাশেম সাহেবের সঙ্গে দেখা হওয়ার পরে তিনি আমার মা সম্বন্ধে আমাকে বেশ খারাপ কথা বলে, এবং বলতেছে যে তোমার মা মানুষ হিসেবে ভালো না, তোমার মা বেশ খারাপ, তুমি যখন আরেকটু বড় হবা তোমার খারাপ লাইনে ঢুকিয়ে দিবে, মানে বিভিন্ন খারাপ মেয়েরা যে কাজ করে তোমার দিয়ে সেই কাজ করাবে, তোমার মা কিন্তু বেশি একটা ভালো না। তো উনি আমার বলতো যে এই কথাগুলো তুমি কিন্তু গিয়ে আবার তোমার মায়ের কাছে বলবা না। তাই আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। আর এদিনিং না একটার দিকে একটা জিনিস কি আমার নিজের কাছেও মনে হইতো যে আমার মা আমারে খারাপ জায়গায় দিয়ে দিবে, মানে ওই খালা বা মা যাই বলি, উনি আমাকে খারাপ জায়গায় দিয়ে দিবে, এটা আমার কাছে মনে হইতেছে। এবং উনিও একটু একটু খারাপ লাইনে চলে গেছে। তো এক পর্যায়ে আমার কাছে মনে হয় যদি আমাকে খারাপ লাইনে বিক্রি করে দেয় তাহলে আমার জীবনটা কী হবে। ওই সময় আমি কাশেম সাহেবকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করি। ওনার সঙ্গে আমার রাস্তায় কারখানায় যেতে দেখা হইতো, আসতে দেখা হইতো। ওনার কিন্তু অনেক টাকা পয়সা, ঢাকা শহরে ওনার অনেক টাকা পয়সা আছে, উনি মোটামুটি একটা ভালো ফ্যামিলির মানুষ ছিলেন। তো পরে উনি আমারে বলতেছে যে তুমি যদি কিছু না মনে করো রিনিলা, আমি তো তোমার সম্বন্ধে সব কিছুই জানি, তোমার মা নাই, তোমার পরিবারে কেউই নাই, তুমি একটা এতিম মেয়ে, তো তুমি যদি আমার একটা প্রস্তাবে রাজি হও আমি তোমাকে একটা সুন্দর জীবন দিতে পারবো। এবং আমি তখন বললাম যে ঠিক আছে, কি জীবন? উনি বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। শুনে আমি তখন অবাক হয়ে গেলাম। আমি বললাম আপনারা আমার মাকে বিয়ে করছেন? উনি বলে হ্যাঁ। আমি তো জানি ওটা তোমার মা না, এটা হচ্ছে তোমার মায়ের চাচাতো বোন, আর আমি যদি তোমার মায়ের চাচাতো বোনকে বিয়ে করি তাহলে আমি তোমাকেও বিয়ে করতে পারি, এটা আইনত জায়েজ আছে এবং এটা শরীয়ত মোতাবেকও কোনো সমস্যা নাই। আমি বললাম তো ঠিক আছে, আমি তো ওনাকে মা ডাকতাম। তো সে আমাকে বলতেছে মা ডাকলেই তো আসলে মা হওয়া যায় না। তো আমি তখন বললাম যে মানে আপনি আমাকে এই কথাগুলো যে বলতেছেন এগুলো সত্যি বলতেছেন? উনি বলে হ্যাঁ, আমি সত্যিই কথাগুলো বলতেছি। এমন করতে করতে উনি আমাকে কয়েকদিন পরে একটা প্রমাণও দেখালো যে হ্যাঁ আমার মা, মানে আচ্ছা আমি যাকে খালা ডাকতেছি সে আমাকে বিক্রি করার জন্য কিছু লোকের সঙ্গে কথাবার্তাও বলেছে। এর ছোটোখাটো কয়েকটা প্রমাণ ওই কাশেম সাহেব আমাকে দেখাইছে। তখন আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে যদি আমাকে সত্যি সত্যি বিক্রি করে দেয় আমি একটা খারাপ জায়গায় চলে যাব এবং সেখানে আমাকে বন্দি করে রেখে অনেক মানুষ আমার ইজ্জত লুটে নেবে, আমি একটা অন্যরকম জীবনে চলে যাব। এটা তো কোনো জীবন হতে পারে না। কাশেম সাহেব যদি আমার বাবার বয়সী হয়, আমি ওনাকে বিয়ে করলে একটা নতুন জীবন পাবো। এই রাজধানী শহর ঢাকাতে যেখানে যাব সেখানেই তো মানুষ শিয়াল কুকুরের মতো আমার শরীরের মাংসগুলোকে চুষে খাবে। আমার জীবনের তো কোনো আদি অন্ত নাই। না যেতে পারবো গ্রামে, গ্রামে গেলে মামাতো ভাই যারা আছে তাদের সঙ্গেও থাকতে পারবো না, মামিরা ধাক্কায় ঘর থেকে বের করে দিবে। ঢাকাটা আমার কাছে পুরো অপরিচিত, আমি কোথায় যাব ঠিক জানি না। আজ যাকে মা করে ডাকতেছি সেও আমাকে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি চাকরি করে যে টাকা বেতন পাই সব টাকাই তো ওনার কাছে দিই, তারপরও উনি আমার সঙ্গে এরকম করে। আমি তখন এই কাশেম সাহেবকে বিশ্বাস করলাম। বিশ্বাস করে একদিন ডিউটিতে যাওয়ার পথেই ওই কাশেম সাহেবের হাত ধরে আমি তখন চলে যাই। গেলে পরে কাশেম সাহেব আমাকে বিয়ে করে।
আমাকে বিয়ে করার পরে উনি আমার সঙ্গে সংসার করতে শুরু করে। আমি আমার ওই মায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখি নাই। কাশেম সাহেব আমাকে নিয়ে প্রায় 2 থেকে 3 মাসের মতো থাকে। আমাকে নিয়ে উনি একটা ভালো বাসা ভাড়া করে, সে বাসা আমাকে খাবার দাবার দেয়, আমার খোঁজ খবর নেয় এবং সত্যি কথা বলতে উনি আমাকে কোনো কষ্ট দেয় না। আমি যখন যা চাই তিনি আমার সেটাই দিচ্ছে এবং মানসিকভাবে আমাকে খুব সাপোর্ট দিচ্ছে। এভাবে বেশ যে মাস পেরিয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমার ওই মায়ের সঙ্গে আমার রাস্তা দেখা হয়ে যায় এবং দেখা হলে পরে আমার মা তখন আমাকে জড়াই ধরে কান্না করতে শুরু করে। তো কান্না করতে যখন শুরু করে উনি আমারে বলতেছে যে, "তুই আমারে ভুল বুঝে চলে গেছিস কেন? তুই কী করছিস?" মানে যখন কান্নাকাটি করতেছে, আমি তো উনি আমার ছোটোবেলা থেকে বড় করছে, মা না হলেও তো উনি আমার মা। আমি তখন বললাম যে, "কি বলবো আসলে আপনাকে? আপনি কিন্তু আসলে বলার মতো কোনো ভাষা নেই। আপনি তো আমাকে বিক্রি করে দিতেন। আপনি আমাকে বিক্রি করে দিতেন, যার জন্য আমি কাশেম সাহেবকে বিয়ে করছি।" আমার মা তখন আমাকে বলতেছে, "আমি তোরে কখন বিক্রি করতাম? আমি তোর কাজের জন্য কথা বলতেছি। তুই যেখানে কাজ করিস সেখানে বেতন অনেক কম পাস, ওইখানে তোর বেতন পোষায় না। আমি এই জন্য বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতাম যে এর থেকেও ভালো কোথাও তোকে চাকরি দেওয়া যায় কিনা। আমি তো তোর চাকরির বিষয়ে কথা বলতাম। এটা তুই কী বললি যে আমি তোকে বিক্রি করে দিতাম? না না না, এটা তুই ভুল বললি, আমি তোরে কখনোই বিক্রি করতাম না।" আমি তখন বললাম যে, "আর এসব কথা বলে তো কোনো লাভ নাই। আমি তখন বিয়ে করে ফেলছি অলরেডি এবং আমি ওনার সঙ্গে সংসার করতেছি, মানে কাশেম সাহেবের সঙ্গে।" তখনই আমার মা বলতেছে যে, "তুই আমার ওনার কাছে নিয়ে যা, আমিও তো বড় একা আছি, আমারও ভালো লাগে না, এই দিন এই বাসা একদিন ওই বাসায় খুব খারাপভাবে থাকতেছে, আমি একটু ওনার সঙ্গে কথা বলবো।" আমি তখন বললাম যে, "ঠিক আছে, কথা বললে আইসো।" আমি তখন বাসার ঠিকানা দিলাম। বাসার ঠিকানা দেওয়ার পরে একদিন মা ওই বাসায় চলে আসছে। সেই কাশেম সাহেবকে বলতেছে যে, "আপনি আমার মেয়েটারে ভুলভাল বুঝে মিথ্যা কথা বইলা আপনি আমার জীবনটা যেভাবে নষ্ট করলেন, একইভাবে আমার মেয়ের জীবনটাও নষ্ট করলেন। আপনি কেন আমার মেয়ের সঙ্গে এগুলো করলেন? কেন এই মিথ্যা কথাগুলো আপনি বললেন? আমি কোথায় আমার মেয়েকে আমি বিক্রি করে দিব?" এভাবে কয়েকটা দিন মানে উনি আমার আব্বুর সঙ্গে মানে আমার ওই মানে আমি তো তখন ওনাকে হাসব্যান্ড হিসেবে জানতাম আর কি। তো ওনার সঙ্গে আমার আম্মা খুব খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করে মা তখন চলে যায়। চলে গেলে পরে মা তখন মাঝে মাঝে আসে এবং এরকম করে আসা যাওয়ার মাঝে আমি একদিন ওনাকে বললাম যে, "একটা কাজ করেন, আপনি আমাদের বাসায় থাইকা যান। আমাদের বাসায় থাকেন, এভাবে বাইরে বাইরে আর থাকার দরকার নাই।" উনি আমাকে বলে, "আমি কীভাবে থাকবো? ওই লোক তো আমাকেও বিয়ে করছে, তোরও বিয়ে করছে। আমার সঙ্গেও তো তার এখন ওভাবে ক্লিয়ারলি ছাড়াছাড়ি হয় নাই। আমার সঙ্গে তো তার এখনও ছাড়াছাড়ি হয় নাই। আর তুই আমারে মা ডাকিস, আমি এই ঘরে কেমনে থাকি?" আমি বললাম, "সমস্যা নেই, আপনি থাকেন এবং আপনি এভাবে বাইরে বাইরে থাকার থেকেও আপনি ওইখানে থাকেন।" তখন কিন্তু আমি কোনো কাজ করি না, বাসায় থাকি, ওইখানেই বেতন মানে ওইখানেই উনি আমাকে খাবার দাবার সব কিছু দিচ্ছে। তো একটা পর্যায়ে আমি তখন কাশেম সাহেবকে বললাম যে, "আমার মা আমার সঙ্গে থাকবে, ওনাকে আমার সঙ্গে রাখতে চাই।" উনি বলে, "তো বেশ ভালো, যদি রাখতে চায় তাহলে রাখো।" তো তখন আমি করলাম কি, ওনাকে নিয়ে একসঙ্গে থাকতে শুরু করি। এইভাবে দিন রাতগুলো পার হইতে হইতে প্রায় এখানে আরও বৎসর 2-1 মতো কেটে যায়। ওই বাসায় আমরা 2 বৎসর মতো থাকি। তো 2 বছর থাকতাম, আমি আসলে ওই 2 বছর থাকতাম বাট কোনো কাজকাম করতাম না, তখনও কোনো কাজকাম করি না। ওনাকে বিয়ে করার পরে আমি সম্পূর্ণ কাজকাম ছেড়ে দিয়েছি। এবার 2 বছর পরে আমি হঠাৎ করে একটা নতুন জিনিস দেখতে শুরু করি। এইটা, আমি যে মাকে আমার ঘরে জায়গা দিয়েছিলাম, আমার সেই মা ওই কাশেম সাহেবের সঙ্গে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়ায় যাইতেছে। মানে যেটা আপনি কথায় বলতে পারেন যে খারাপ কোনো একটা সম্পর্ক। তো এইটা 1 দিন 2 দিন আমার একটু চোখে পড়ছে যে এগুলো কী? চোখে পড়ার পর এমন একদিন জিজ্ঞেস করলাম যে, "এটা কী এবং এটা কেন করতেছেন?" আমার এই মা তখন আমাকে বলে, "ওর সাথে তো আমার ছাড়াছাড়ি হয়নি। আইনত তো এখন আমার স্বামী আছে।" আমি বললাম, "তো তোমার স্বামী আছে ঠিক আছে, বাট সে তো আমাকে বিয়ে করছে।" আমার ওই মা তখন বলতেছে, "সে তো আমাকেও ছাড়ে নাই, আমার সঙ্গে তো ছাড়াছাড়ি হয় নাই।" তা এই কথাগুলোর মাঝেই একটা সময় দেখা গেল যে আমি এই বাসায় থাকবো না। আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি এই বাসায় থাকবো না, আমি এই বাসা থেকে চলে যাব। রাগ, অভিমান, ক্ষোভ নিয়ে একদিন আমি বাসা থেকে মানে বাসাটা ছেড়ে চলে যাই। এই বাসাটা ছেড়ে চলে গিয়ে আমি তখন আরেকটা কাজ নিলাম। মানে বাসায় সর্বপ্রথম আমি একটা গার্মেন্টসে কাজ নিয়েছি ওখান থেকে চলে যাওয়ার পরে। গার্মেন্টসে তখন কাজ করতেছি। এই গার্মেন্টসে কাজ করতে করতে আপনার ওইখানেরই একটা ছেলে, রনি নামের একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতো, সে মহল্লার। যেখানে আমি বাসা থেকে পালিয়ে যেখানে ভাড়া নিয়ে যেখানে আমি কাজ করতাম, ওই গার্মেন্টসের এরিয়ার একটা ছেলে, নাম হচ্ছে রনি, আমাকে খুব বিরক্ত করতো। এবং একটা পর্যায়ে ওই রনি বিরক্ত করতে আমাকে একদিন উঠায় নিয়ে যায়, কিডন্যাপ করে নিয়ে যায় এবং কিডন্যাপ করে ও আমার সঙ্গে অনেক খারাপ কিছু করে। লাস্ট পর্যন্ত ও আমার কাছে মুক্তিপণ দাবি চায় যে ওরে আমার মুক্তিপণ দেওয়া লাগবে, নাহলে আমাকে বিক্রি করে দিবে, মানে আমাকে কোথাও না কোথাও বিক্রি করে দিবে। এইরকম করেও তখন ওই কাশেম সাহেবের নাম্বার আমি তখন ম্যানেজ করি। তখন ওই কাশেম সাহেবকে ফোন করে বলে যে এমন এমন ঘটনা,
আমি তো ওরে বিক্রি করে দিব বা মুক্তিপণে, মানে সোজা কথায় যেটা উনি মানে মুক্তিপণ দাবি করে। তো তখন বলে কি যে মানে ওরে 5 লাখ টাকা দিতে হবে। তো উনি বলে যে না, আমি 5 লাখ টাকা কোথায় পাবো। শেষ পর্যন্ত আপনার দলি বনা হয় যে ঠিক আছে 4 লাখ, ওর যদি 4 লাখ টাকা দেয় তাহলে আমাকে ছেড়ে দিবে, অন্যথায় আমাকে বিক্রি করে দিবে। তো কাশেম সাহেব তখন করলো কি, ওই 4 লাখ টাকা ওকে দিল, ওই রনিকে দিল। রনিকে দেওয়ার পরে এভাবে আরও আইনি অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা টামেলার পরে আমাকে সেখান থেকে ছুটে নিয়ে আসে। সেখান থেকে ছুটে নিয়ে এসে আমাকে বলতেছে যে তুই এই 4 লাখ টাকা শোধ করা পর্যন্ত আমার সঙ্গে তোর থাকা লাগবে, আমি তোর স্বামী হিসাবে থাকবো। তুই 4 লাখ টাকা যেদিন শোধ করে ফেলবি সেদিন থেকে আমি তোকে মুক্ত করে দিব, এবং সেদিন থেকে তুই যা বলিস তাই হবে, তুই চালিয়ে চলে যেতে পারবি। আর আমিও তখন চিন্তা করছি যে আসলেই তো আমাকে বিক্রি করে দিত, রনি তো আমাকে বিক্রি করে দিত, আমি তো একটা খারাপ মানুষের পাল্লায় চলে গেছি। তো তখনই ভাই আসলে আমার জীবনে একটা অন্যরকম দুর্যোগ নেমে আসে। আমি তখন চোখের সামনে এমন কিছু দেখতাম যেটা আসলে আমার জন্য সহ্য করা বেশ কষ্টকর হতো। তারপর আমি এগুলো সহ্য করে নিতাম, কারণ আমার মাথার উপরে আসমান ছিল না, পায়ের নিচে ছিল না মাটি। আমাকে যে যেভাবে পারতো সেভাবে আমাকে ইউজ করে যেত। আমি জানতাম যে উনি আমার সঙ্গে এবং আমার মায়ের সঙ্গে, দুজনের সঙ্গে এই ধরনের সম্পর্ক করে। তারপরও আমি অসহায়ের মতো সব কিছু মেনে নিতাম। এই করতে করতে পরে ওই বাসাটায় অনেক দিন ছিলাম। ওই বাসা থেকে পরে বাসা চেঞ্জ করে আপনাদের যে বাসাটা আছে এটাই চলে আসি। এইটা এসে আমি তখন গার্মেন্টসে কাজ করি, মানে গার্মেন্টস বলতে যেখানে কাজ করি ওইখানে কাজ করি। যে টাকা বেতন পাই তার দিয়ে কিছু কিছু টাকা ওনার পরিশোধ করি, এবং আমি তো ফুল টাকা দিতে পারি না, ফুল টাকা ওনাকে দিতে পারি না, ওনার ঋণও শোধ হয় না। এই কারণে ওই ঋণ শোধ বাবদ উনি আমার সঙ্গে মাঝে মাঝে এই ধরনের সম্পর্ক করে। তো এগুলো আসলে আমি কাউকে বলবো জানি না। তা আমি মনকে একটা কথাই বলে সান্ত্বনা দিই, উনি আমার স্বামী। মানে একটা জিনিসে মনকে বুঝায় আর কি, যে মন তো আমাকে প্রশ্ন করে যে এটা আমি কেন করি। তো তখন আমি মনকে বুঝাই যে সে আমার স্বামী, সে তো আমাকে বিয়ে করছে, তার সঙ্গে আমার ডিভোর্স হয়নি, তালাক হয়নি, সে আমার স্বামী এবং সে এটা করেই। তো উনি আমার মায়েকেও বিয়ে করছে, এক কথায় বলতে গেলে আমাকেও বিয়ে করছে। তো আপনাকে তো আমি বলেছি সেটা আমার কেমন মা। এই জিনিসগুলোই সহ্য করে যাচ্ছিলাম। আচ্ছা, এখন আপনি বলেন তো, আমি এত কিছু করার পর আপনার সঙ্গে কোনো প্রেম করতে পারি, আপনাকে বিয়ে করতে পারি? আমি তো আমার পুরো জীবনের গল্পটা আপনাকে বললাম। এরপর যদি মনে হয় আমি কোনো অন্যায় করেছি, আমি কোনো অপরাধ করেছি, তাহলে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি তখন বললাম, এই 4 লাখ টাকা দিয়ে কাশেম তোমারে ভোগ করতেছে, আমি যদি কাশেমকে ওই 4 লাখ টাকা দিয়ে দিই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবা? ও বলে 100 বার করব। যদি আমি কাশেমের ওই কারাগার থেকে বেরোতে পারি আমি আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। আমি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাশেম সাহেবের সম্পূর্ণ ঋণ পরিশোধ করব এবং আমি তোমাকে বিয়ে করব। আর এই জায়গায় আমি তোমার বিন্দু পরিমাণেরও ক্ষতি করব না। আমি তোমাকে এখান থেকে ছেড়ে দিব এবং তুমি এখান থেকে সোজা বাসায় চলে যাবা। সেদিনে আমি ওকে ছেড়ে দিলাম এবং ও বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে তার সঙ্গে আমার ফোনে কথা হতো। তা আমি তো ভাই তখন কোনো টাকা পয়সা ইনকাম করি না, আমার কাছে কোনো টাকাও নাই, খুব অভাবে আমি থাকি, নিজের পকেট খরচ চালাতে দায় হয়ে যায়, তারপর আবার নেশা টেশা করি। তো একদিন আমি করি কি, বাসা থেকে আমার বড় বোনের কিছু গয়না চুরি করি। বাসা থেকে গয়নাগুলো চুরি করি এবং চুরি করে এই গয়না বিক্রির টাকাটা আমি তখন এই রিনিলাকে দিয়ে দিই। রিনিলা ওই গয়না বিক্রির টাকাটা কাশেমকে দিয়ে দেয়। আসলে প্রতারণা আমার সাথে এমনভাবে হয় যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি বেশ সহজ সরল ছিলাম, বোকা ছিলাম, যেভাবে আমাকে বুঝিয়েছে আমি সেভাবেই বুঝেছিলাম। ঘর থেকে টাকা চুরি করি এবং চুরি করে সম্পূর্ণ টাকা রিনিলার হাতে তুলে দেয়, এবং রিনিলা নাকি সে টাকা কাশেম সাহেবকে দেয় এবং কাশেম সাহেবকে দিয়ে তার কাছ থেকে সে মুক্তি নিয়ে নেয়। তো ঘর থেকে যেহেতু টাকা চুরি করছি, আমি তো আর ঘরে ফিরতে পারবো না, আমার তো আর ঘরে যাওয়ার সম্ভব না, ঘরে গেলে তো আর আমাকে আস্ত রাখবে না। ওই পর্যায়ে আমি তখন এই রিনিলাকে নিয়ে পালিয়ে গেলাম, মানে এই শহর ছেড়েই অনেক দূরে কোথাও চলে গেলাম। অনেক দূরে কোথাও যাওয়ার পরে ওখানে তখন আমি একটা ঘর ভাড়া করি। ঘর ভাড়া করে রিনিলার সঙ্গে থাকতে শুরু করি। ওরে আমি জিজ্ঞেস করি, তুমি কি টাকাটা দিয়ে দিছো? ও বলে হ্যাঁ, আমি টাকাটা দিয়ে দিছি, আমি কাশেম সাহেবকে টাকাটা দিছি। আর টাকাটা যদি আমি না দিতাম তাহলে আমার মায়ের উপর অনেক ক্ষতি হতো, বা ওনার কাছে আমার আরও কিছু জিনিস ছিল, টাকা না দিলে উনি আমাকে সেই জিনিসগুলো দিত না। তো আরও কিছু জিনিস কি ছিল সেটা কিন্তু আমি জানতাম না। অনেক কিছু আমার কাছে লুকানো হয়েছে, বাট এটা আমার ভাগ্য অনেক ভালো যে ও আমার সঙ্গে শেষ পর্যন্ত চলে আসছে। ও যে চলে আসবে ওইটা আমার চিন্তাভাবনার বাইরে ছিল। তো চলে আসার পরে আমি ওর সঙ্গে সেখানে সংসার করতেছি, দুজনে থাকতেছি, বেশ ভালোভাবেই তখন আছি।
এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, কিন্তু আমি আমার এই যে নেশাটা ভাই ছাড়তে পারলাম না। তো নেশা না করতে করতে আমি তখন পাগল হয়ে যাচ্ছিলাম। তো ও তখন একটা চাকরি করতো, মানে সেই চাকরিটা ছেড়ে দেয়, আমাদের মহল্লায় যেই চাকরিটা করতো ওটা ছেড়ে দিয়ে নতুন একটা চাকরি করে। নতুন একটা চাকরিতে ঢুকে এবং যে টাকা আমাকে দিত ওই টাকা দিয়ে আসলে বাসা ভাড়া, থাকা এবং আমার নেশা করার খরচ হতো না। সবসময় পরিবারের মাঝে একটা ঝগড়া ঝাঁটি ঝামেলা এগুলো লেগেই থাকতো। এমন করতে করতে একদিন হলো কি, হঠাৎ করে আমি জানতে পারলাম যে ওর কাছে অনেকগুলো টাকা আছে। যে ওর একটা মেয়ে আছে, মানে ওর একটা মেয়ে আছে বলতে একটা মেয়ে বান্ধবী আছে। সেই মেয়ে বান্ধবীটা মাঝে জানতে পারে যে ওর কাছে অনেকগুলো টাকা আছে। তো যখন আমি জানতে পারলাম যে ওর কাছে অনেকগুলো টাকা আছে, আমি তখন ওরে বললাম যে তুমি আমার টাকাগুলো দিয়ে দাও, তোমার কাছে যেহেতু অনেকগুলো টাকা আছে তুমি আমাকে টাকাগুলো দিয়ে দাও। ওই তখন আমাকে টাকাটা দেয় না। আমি বললাম যে তোমার কাছে তো অনেকগুলো টাকা আছে, আমি খবর পাইছি তোমার কাছে টাকা আছে, তুমি টাকাগুলো দিয়ে দাও। না ভাই, ও আমাকে টাকাই দিবে না। তাই আমি বললাম যে কী ব্যাপার, তোমার কাছে টাকা আছে তা তুমি টাকা দিবা না কেন? তার মানে কি তুমি কাশেম সাহেবকে টাকা দাও নাই? তুমি আমাকে মিথ্যা কথা বলছো। আমার ঘর থেকে আমার বোনের গয়না চুরি করে আমি বিক্রি করে তোমাকে টাকা দিছি, এই টাকা তুমি কাশেম সাহেবকে দাও নাই? ও তখন কান্না করে আমি বললাম যে আমার টাকাটা দাও, নাহলে কিন্তু আমি তোমাকে আমি ঝামেলা করব। তো এই ঝামেলা করতে গিয়ে জানতে পারি যে আসলেও কাশেম সাহেবকে টাকাটা দেয় নাই। তো কেন কাশেম সাহেবের কথা বলে আমার কাছ থেকে টাকাটা নিয়ে গেছে আমি সেটা ভাই জানতে পারলাম না, কিন্তু কাশেম সাহেবকে টাকাটা দেয় নাই। পরে ওরে মাইরেটেরা আমি পুরোটা টাকা ওর কাছ থেকে নিয়ে নেওয়ার পরে আমি তখন একসাথে অনেকগুলো টাকা পাওয়ার পরে আমি তখন অন্যরকম জীবনে চলে গেলাম। ও আমাকে বলছিল টাকাগুলো দিয়ে তুমি কোনো ব্যবসা বাণিজ্য করো, কিছু একটা করো, টাকাগুলো তুমি এভাবে নষ্ট করো না। বাট আমি ওর কোনো কথাই শুনি নাই। টাকা দিয়ে আমি প্রচুর নেশা করতাম এবং এই টাকাটা আমি প্রায় কয়েক মাসের মধ্যেই শেষ করে ফেলি। নেশা এমনভাবে নেশা করি যে কয়েক মাসের মধ্যে আমার টাকাটা শেষ হয়ে যায়। টাকাটা শেষ হয়ে যাওয়ার পরে তখন আমার প্রতি নেশা আরও বাড়তেছে। আমি তখন এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ি যে আমি সব ভুলে গেছি। আমার নেশা ছাড়া আমার কিছু ভালো লাগতো না, আমার নিজের ঘরের বউ আমার কাছে ভালো লাগতো না। আর পরিবার থেকে তো আমি বিতাড়িত হয়েছি, পরিবারের কেউ তো আর আমার সঙ্গে কথা বলে না, সবার সঙ্গে তখন আমার সম্পর্ক খারাপ। তো আমি তখন মনে করছি কি ওর কাছে মনে হয় আরও টাকা আছে, রিনার কাছে আরও টাকা আছে। আমি ঘুরে ফিরে ওর কাছে শুধু টাকা চাইতাম, আমার টাকা দাও, আমার টাকা দিত না। একটা সময় হঠাৎ করে আমার কফের সাথে রক্ত বেরোতে শুরু হয়। যখন কফের সাথে রক্ত বেরোতে শুরু হয় তখন আমি একটু ভয় পেয়ে যাই যে আমার কফের সাথে রক্ত বেরোইতেছে, আমি এখন কি করব। আমি তখন উপায় বুদ্ধি পাইতেছিলাম না। ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ডাক্তার দেখাইতেছে, বাট কোনো ডাক্তারই আমার ওভাবে কোনো কিছু ধরতে পারতেছে না। আর তখন আমাকে সম্পূর্ণ নেশা করে, তো আমার একটা বন্ধু আছে ইয়াসিন নামের, ওই আমাকে নেশা করাইতো, ও আমার নেশার খরচ দিত। এমন করতে করতে আমার বন্ধু ইয়াসিন একদিন আমারে বলতেছে যে দোস্ত আমি তোর 1 লাখ টাকা দিব। ইয়াসিন কিন্তু অনেক বড় লোক, ওর অনেক টাকা পয়সা। তাই আমি ওরে বলেছি আমি তোর 1 লাখ টাকা দিব, তুই 1 লাখ টাকা পাবি, তবে আমার একটা কাজ যদি করে দিতে পারিস। আর ইতিমধ্যে তোরে আমি যে নেশার টাকাটা দিছি ওই নেশার টাকাটাও তুই আর আমারে দিতে হবে না, আমি ওগুলোও চাই না, ধারার টাকাও চাই না, আর বিনিময়ে তোর আরও 1 লাখ টাকা দিব, তুই যদি আমারে দিয়া দেস, আমার একটা জিনিস, একটা ইচ্ছা পূরণ করিস। তখন আমি বললাম যে ঠিক আছে মামা, তোর ইচ্ছা আমি পূরণ করবো, তুই আমার কাছে কী চাস বল, তুই যা চাইবি আমি তোরে তাই দিব। পরেও আমারে বলে আমি তোর বউ রিনিলারে চাই, তুই যদি ওরে আমারে দিয়ে দেস তাহলে আমার তুই 1 লাখ টাকা আমি তোরে দিমু, আর তুই আমার ওই ঘুরে দেওয়া লাগবে না। তখন আমি ভাই পাগল হয়ে গেছিলাম। কি বলবো আপনাকে, আমি একদিন রিনিলার কাছে যা বলতেছি, একজন ডাক্তারের কাছ থেকে ভুয়া কিছু কাগজপত্র বের করে আমি ওরে বললাম যে একদিন কাগজ দেখাইয়া বললাম যে রিনিলা আমার তো ক্যান্সার হয়েছে। এবং শুনেও অবাক হয়ে গেছে, কি বলো, ও তো অতটা পড়াশোনা করে নাই, কান্না শুরু করে দিয়েছে, তুমি কি বলো তোমার ক্যান্সার হয়েছে, আমি তোমার বারবার বলছি তুমি নেশা করো না, এই নেশা করার কারণেই আজকে তোমার এই অবস্থা, তুমি এগুলো কেন করছো। আমি বললাম যে দেখো আমি তো করে ফেলছি, আর এখন তো আর এসব বলে আর কোনো লাভ নাই। তো আমার যদি চিকিৎসা করতে হয়, এখন ডাক্তার বলছে আমি প্রথম স্টেপে আছি, আমাকে কয়েকটা আপনার সিরিজ দিতে হবে, ওগুলো দিলে প্রায় 1 লাখ টাকার মতো লাগবে, যদি এগুলো দিতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব। তো তখন আমাকে বলে আমার কাছে তো 1 লাখ টাকা নাই, আমার কাছে তো 10,000 টাকাও নাই, আমি এগুলো কীভাবে দিব। তখন আমি বললাম রিনিলা আমার পরিবার তারা আমাকে মেনে নেবে না। আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, আমার আব্বার সঙ্গে, আমার পরিবারের অন্য মানুষগুলোর সঙ্গে, তারা কেউই আর আমাকে মেনে নিচ্ছে না।
কেউ আর আমার কোনো কথা শুনতেছে না। কিন্তু আমার কোনো ভাই ক্যান্সার ট্যান্সার কিছু হয়নি। এটা আমি অতিরিক্ত নেশা করার কারণে আমার কাশের সঙ্গে ব্লাড আসতো। এটা আমার শরীরে তেমন বড় ধরনের কিন্তু কোনো সমস্যা না। তারপর ওরে আমি বললাম যে ডাক্তার বলছে এই ঘটনা যে 1 লাখ টাকার মতো লাগবে, কয়েকটা সিরিজ দিবে, ওগুলো দিলে আমি ভালো হয়ে যাব, অন্যথা আমি মারা যাব। ও তখন কান্নাকাটি শুরু করছে, আমি টাকা কই পাবো, আমি টাকা কই পাবো, আমার টাকা কে দিবে, আমি তো টাকার জন্য আমি তো তোমাকে বাঁচাইতে পারবো না, আমি টাকা কোথায় পাবো, আমি এই করবো, আমি সেই করবো, মানে এটা সেটা বলতেছে। এবং একটা পর্যায়ে হঠাৎ করে বলতেছে ও কিডনি বিক্রি করবে আমারে বলে। আমি বললাম দেখো, কিডনি বিক্রি করতে যায়ও না, আর কিডনি বিক্রি করতে গেলে আরও বড় বিপদ হয়ে যেতে পারে। কিডনি বিক্রি করতে হবে না। আমি তোমাকে একটা কথা বলি, তুমি তো আমার বউ, তুমি যদি আমার এই কথাটা মানো তাইলে আমি আমি তোমাকে মেনে নিব, মানে আমার তোমার উপর কোনো অভিযোগ থাকবে না, আমি তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিব, তুমি যদি আমার এই কথাটা রাখো। ও বলে কী কথা? আমি বললাম তুমি কি রাখবা? ও বলে হ্যাঁ রাখবো। আমি বললাম দেখো, আমার বন্ধু এমন এমন ইয়াসিন, ও আমার টাকাটা দিবে, কিন্তু তোমার ওনার সঙ্গে এক রাত থাকতে হবে। এটা বলার পর আমারে বললো তুমি না আমার স্বামী, তুমি এটা আমারে কেমনে বলতে পারলা? আমি বললাম রিনিলা দেখো, আমি যদি মরে যাই তা তুমি স্বামী দিয়ে কি করবা? ও বলে একটা স্বামী কখনো এটা বলতে পারে না যে নিজের স্ত্রীকে অন্য কারো কাছে দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে সে চিকিৎসা করে বেঁচে থাকবে। একটা স্বামী এটা কখনোই বলতে পারে না। তবে তোমার কথায় আমি বেশ কষ্ট পেয়েছি, আমি তোমাকে টাকা ব্যবস্থা করে দিব, তবে আমি আমার নিজের শরীর কাউকে দিব না। এই কথা বলেও তখন করলো কি জানেন, এখান থেকে চলে গেছে। আমাকে বলে আমি টাকা ব্যবস্থা করে আসা পর্যন্ত তুমি এই বাসা ছেড়ে কোথাও যাও না, আমি এখানেই ফিরে আসব। বলার পরে সে তখন চলে গেছে। চলে যাওয়ার পরে ওর সঙ্গে যে একটা মানে এই মহল্লার যারা অন্যরা ছিল আর কি, এদের মাধ্যমে জানতে পারে ও কোন ডাক্তারের সঙ্গে কথা বলে কিডনি বিক্রি করার মানে সিদ্ধান্ত নিয়েছে, এবং একটা পর্যায়ে ও নিজের কিডনিও বিক্রি করে। তা আমি ওরে বলছিলাম যেটা করার দরকার নাই, ও তারপরও কিডনি বিক্রি করে, তাও প্রায় 3 লাখ টাকায়। 3 লাখ টাকায় সে একটা কিডনি বিক্রি করে। বিক্রি করে আমাকে বলল যে টাকাটা আমাকে দিছে। টাকাটা দিয়ে বলল, এখানে আবার কয়েকটা মাস পেরিয়ে গেছে, কয়েকটা মাস পরের কথা বলতেছি, যে বলে 1 লাখ টাকা দিয়ে তুমি তোমার চিকিৎসা করবা, আর 2 লাখ টাকা দিয়া তুমি কিছু মানে যেহেতু তুমি নেশা করো, তুমি মানে কিছু বিক্রি করবা, বা নেশা জাতীয় কিছু না, ধরো পান বিড়ি সিগারেট এটাই বিক্রি করবা, কোনো সমস্যা নাই, আমি তোমার একটা ছোটোখাটো দোকানের ব্যবস্থা করে দিব। তুমি একটা পান বিড়ি সিগারেটের দোকান দাও এবং ওভাবেই তখন মনে করো চলবা। আমি তখন ওর কাছ থেকে 3 লাখ টাকায় নিলাম। তখন আমি নেশা যে কীভাবেই করতেছি ভাই বলার মতো না, আমি এই টাকাগুলো পুরো নেশার পেছনে ব্যয় করে ফেলি। তো ব্যয় করার পরে আমার এই ধরনের সমস্যাটা আরও বাড়তেছে, যে কাশির সাথে রক্ত বেরোয়া, এই সমস্যাগুলো বাড়তেছে। এইরকম করে যখন আমি ওর কাছ থেকে সম্পূর্ণ টাকাটাই মানে ওর কিডনি বিক্রির পুরো টাকাটাই নিয়ে খেয়ে ফেলছি, তখন ওর আমার ডাউট শুরু করছে, মানে সন্দেহ শুরু করছে এটা সেটা। এবং এরইভাবে ইয়াসিনের সঙ্গে সে কেমনে কেমনে কথা বলতে শুরু করছে। আমার কাছে একটা ধারণা আর কি, যে ইয়াসিন তাকে সব সত্য কথা বলে দিছে, যে আমি মূলত নেশা করার জন্যই টাকা চাইছিলাম, এবং নেশা করার জন্যই আমি রিনিলাকে ইয়াসিনের কাছে দিয়ে দিতে চাইছিলাম। এবং এগুলো বলার পরেই তখনও করলো কি, মানে আমার সাথে পুরো সম্পর্কটাকে ছিন্ন করে ফেললো। সম্পর্কটা ছিন্ন করার পরে ও যে মহল্লায় মানে যেখানে থাকতো, আমার সহ ঢুকতে দিত না বা ঝামেলা করতো, অন্য অন্য মেয়েদের কাছে গিয়ে থাকতো, আমি ওখান থেকে ওকে কেড়ে আনার চেষ্টা করতাম, যেহেতু আমি ওর হাজব্যান্ড ছিলাম। এক পর্যায়ে তখন করলো কি, আমাকে ডিভোর্স করে দিল। আমাকে ডিভোর্সটা করে দিল, এবং আমাকে ডিভোর্স করে দেওয়ার পরেই, আমাকে ডিভোর্সটা করার পরে তখন আমি ওকে ছাড়তাম না, যে ও যেহেতু কই থাকবে, আমরা ওখান থেকে ধরে নিয়ে আসবো। আমি তো নেশাগ্রস্ত ছিলাম পুরা। ওই তখন করলে কি, ওই ইয়াসিনের আশ্রয় নিছে, এবং যেই ইয়াসিনের কাছে 1 লাখ টাকার বিনিময়ে আমি এক রাতে আমার বউকে পাঠাতে যাচ্ছিলাম, ও সেই ইয়াসিনকেই কেমন করে জানি বিয়ে করে ফেলে। এবং বিয়ে করার পরে ইয়াসিন আমাকে বলতেছে যে ও এখন আমার বউ, মানে রিনিলা এখন আমার বউ, তুই ভুলেও এই রিনিলার কাছে আসবি না, এবং আমি ওর কাছে আসলে তোরে মেরে ফেলবো, তোরে এই করবো, তোরে সেই করবো, মানে খুবভাবে আমাকে ধমকাধমকি করতো, মানে খারাপ ব্যবহার করতো। তো মানে আপনার ইয়াসিনের অনেক পাওয়ার ছিল, আমি ইয়াসিনের পাওয়ারের সাথে পারতেছিলাম না। একটা পর্যায়ে ভাই আমি পাগল হয়ে গেছিলাম, মানে নিজেকে আর সহ্য করতে পারতেছিলাম না, যে আমি এই নেশার জন্য আমার বউকেও হারাই ফেলছি, এবং আমার বউয়ের কিডনি বিক্রির টাকা আমি নেশা করে কাটাই দিলাম, এবং ওর জমানো এর আগের কিছু টাকা আমি আমার বোনের গয়না বিক্রি করে এনে দিলাম, সেগুলো আমি নেশা করে ফেললাম। তা আমি এবার এই নেশাটাকে আস্তে আস্তে করে ছাড়তে শুরু করলাম। ছাড়তে মোটামুটি প্রায় কিছুটা কভার করে আমি তখন পুনরায় আবারও আমার পরিবারে ফিরে আসছে। তখন কিন্তু আমাদের ওই বাসার ভাড়াটিয়ারা, রিনিলার যে মা বাবা বা যাই হোক ওই কাশেম সাহেব বা তার স্ত্রী যাই বলেন না কেন, এরা কিন্তু তখন এখানে থাকে না। তখন আমি বাসায় আসছি, এবং বাসায় আসার পরে আমার মায়ের পা চেপে আমি ধরছি যে মা আমি ভালো হয়ে গেছি।
আমি যাই নেশা করছি, যেটাই করছি, আমি এই সব কিছু থেকে চলে আসছি মা। আমি এখন ভালো হয়ে গেছি, আমি একটা সুস্থ জীবনে চলে আসছি মা। আমার এমন এমন আমার ভালোবাসার মানুষ নীলা, আমি তারে এইভাবে হারাইছি, আমি তারে বাঁচাতে চাই মা। তুমি যেভাবে পারো তার আইনা দাও। আমার মা তখন করলো কি, আমার এই কান্নাকাটি, আমার মায়ের হাতে পায়ে ধরা দেখে মা তখন খুব ইমোশনাল হয়ে গেছে। এবং ইমোশনাল হয়ে মা তখন আমার আব্বার কাছে বলতেছে, আমার ছেলের তো একটাই চাওয়া, তুমি এমনি এমনি পারো। আমার আব্বা তখন করলো কি, ওই ইয়াসিনের সঙ্গে কথা বলে, আগ থেকে ইয়াসিনের সঙ্গে কথা বলে, এবং কথা বলার পরে ওই ইয়াসিন নাকি আমার আব্বাকে বলে যে, দেখেন মেয়েটা আমাকে ভাই ডাকছে, মেয়েটার সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নাই, মেয়েটাকে আপনার ছেলে খুবভাবে বিরক্ত করতো, এবং যেভাবে হোক মেয়েটা আমাকে ভাই ডাকে, এবং ভাই ডাকার পর আমি তারা আশ্রয় দিই। শুধুমাত্র আমি আশিকের হাত থেকে বাঁচানোর জন্যই এই রিনিলাকে আমি আমার কাছে আশ্রয় দিয়ে, রিনিলা আমাকে ভাই ডাকে, ওর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক কোনোদিনও হয়নি। তা আমার আব্বা বলে, যাই হোক যেটাই হোক, আমার ছেলে তো এখন ভালোর পথে চলে আসছে, আমি মেয়েটাকে আমার ঘরে নিতে চাই। তো আমার আব্বা তখন রিনিলার সঙ্গে কথা বলে, রিনিলা তখন তার জীবনের মোটামুটি কিছুটা আমার আব্বাকে জানায় যে, দেখেন আমার জীবনে এত কষ্ট, এরপর আমি আপনার ছেলের জন্য নিজের কিডনি বিক্রি করছি, এগুলো করছি, কিন্তু আপনার ছেলে তো আমাকে ছাড়ে নাই। আল্লাহর কি হুকুম, ইয়াসিন ভাই একটা খারাপ মানুষ ছিলেন, তারপরেও তিনি আমাকে বোনের মতো করে আগলায় রাখছে, তা না হলে তো আর এই আশিক আমাকে নিয়ে আরও ক্ষতি করতো আমার। আমার আব্বা বলে, যাই হোক যেটাই হোক, এখন তো আমার ছেলে ভালো হয়েছে, তুমি কি আমার সঙ্গে যাবা? ও বলে, হ্যাঁ, যদি আশিক ভালো হয়ে যায় তাহলে আমি তার সঙ্গে যেতে রাজি আছি। এরপরে আমি আমার আব্বা মহল্লার সবাইকে জানিয়ে, এবং ওই রিনিলাকে তখন পুনরায় আবারও আমার কাছে বিয়ে দেয় আমার আব্বা। ও তো আমাকে ছেড়ে দেয়, ডিভোর্স দিয়ে দেয়। পরে আমার আব্বা আবারও অনুষ্ঠান করে বিয়ে করে তখন ওকে আমাদের ঘরে নিয়ে আসে। আল্লাহর অশেষ রহমত যে আমার জীবনে একটা অন্যরকম শান্তি সেই সময় নেমে আসে। আমি ওকে নিয়ে বেশ ভালোভাবেই জীবন কাটাচ্ছিলাম, আমি আমার পুরনো অতীত সব ভুলে গেলাম। একটা সময় রিনিলা তখন গর্ভবতী হলো, এবং গর্ভবতী হওয়ার পরে আমার একটা কন্যা সন্তান হলো। আমার মেয়েটা দেখতে একেবারে রিনিলার মতো ছিল। রিনিলা তার মা এবং তার অতীত স্বামী কাশেম কারোর সঙ্গেই কোনো যোগাযোগ রাখে না, আমার সঙ্গে থাকতেছে, এরকম করতে করতে একটা মেয়ে হয়। আমার মেয়েটার যখন প্রায় 2 বছর বয়স, তখন থেকেই হঠাৎ করে রিনিলা রাতের বেলায় ঘুমাতে পারতো না। রাতের বেলায় ঘুমোতে গেলে ও চিৎকার দিয়ে উঠতো, বুক ব্যথা, পেট ব্যথা। তা আমি ভাবলাম যে হয়তো অ্যাপেন্ডিসাইটের ব্যথা, এরকম কিছু একটা। ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলার পরে বড় বড় ডাক্তার দেখাই, অনেকে বলতেছে সমস্যা নাই, পরীক্ষা নিরীক্ষা করতেছে। এরকম পরীক্ষা নিরীক্ষা করতে একটা ডাক্তার বললো যে অ্যাপেন্ডিসাইটের ব্যথা হবে, অ্যাপেন্ডিসাইট অপারেশন করলে হয়তো ভালো হয়ে যাবে। অ্যাপেন্ডিসাইটের অপারেশন করার পরে ব্যথাটা কিছুটা কমছে, কিন্তু তারপরও ব্যথা মোটামুটি ওভাবেই রয়ে গেল। এবং এক পর্যায়ে আমার আব্বার মাধ্যমে একটা ভালো ডাক্তার দেখে আমরা ঢাকাতেই, আপনার ফিজি হসপিটালের ওখানে। ওই ডাক্তারটা আমার ওয়াইফকে দেখে বলতেছে যে আমার ওয়াইফের ক্যান্সার, এবং সেটা লিভারে হয়েছে, এবং তা প্রায় লাস্ট স্টেপে। কিছু খাইলেই বমি করে দিত, কিছু পেটে রাখতে পারতো না। আমি আমার আব্বার পায়ে ধরে, আমার মায়ের পায়ে ধরে যে, তোমরা রিনিলাকে বাঁচাও, আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ওর ক্যান্সার হয়েছে, এবং লাস্ট স্টেপে ওকে তো আর বাঁচানো যাবে না। আমি ওকে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যাই চিকিৎসার জন্য। ইন্ডিয়াতে নিয়ে চিকিৎসা করি, খুবভাবে আমার জীবনটা দিয়ে চেষ্টা করি ওকে বাঁচানোর জন্য। কিন্তু ভাই ওকে আমি বাঁচাতে পারিনি। 2019 সালের ফেব্রুয়ারি মাসের 17 তারিখে দুপুর 1টা বাজে আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী রিনিলা আমাকে ছেড়ে চলে যায়। ওর এই মৃত্যুটা আমার জীবনের এক অন্যরকম আঘাত ছিল। আমি ওর মৃত্যুর পরে নিজেকে সম্পূর্ণ পাল্টে নেই। যে মানুষটার নেচার পেছনে লক্ষ লক্ষ টাকা শেষ করেছি, সে মানুষটা এখন একটা সিগারেট পর্যন্ত খাই না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাই, দিনের পথে চলাফেরা করি, এবং আমার মেয়েটাকেও আমি আমার মতো করে মানুষ করতেছি। আপন ভাই, আমার ভুলে
আমি বারবার বলেছি আমার ক্যান্সার হয়েছে, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, এগুলো বলে আমি আমার বউয়ের কিডনি বিক্রি করিয়েছি। অথচ আমার সেই বউ শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। রিনিলাকে হারিয়ে আমি বুঝেছিলাম যে রিনিলা আমার জীবনে কী ছিল। আজ সব কিছু হারিয়ে আমি এক মানবতার জীবনযাপন করছি। আমার আব্বা আম্মা আমাকে বারবার বলে তুই বিয়ে কর, বিয়ে কর, কিন্তু নতুন করে কারোর সঙ্গে বিয়ে করা এটা আমার জন্য বেশ দায় হয়ে যাচ্ছিল। তাই তো আমি আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম না। আজ আমার মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে খুব কষ্ট করে নিজের জীবনটা পার করতেছি। এবং জানি না হঠাৎ করে আপনার গল্পগুলো কেন আমার সামনে আসলো। এই গল্পগুলো এখন মনে হয় আমার ঘুমের ঔষধ। আমি গল্পগুলো শুনে ভালো লাগে, সে জায়গা থেকে আমার জীবনের কষ্টটাকেও আপনাকে জানালাম। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে আশিক ভাইয়ের এই কলিজা কাঁপানো করুণ বাস্তব গল্পটা শোনার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমার স্টুডিও থেকে। বন্ধুরা, এই গল্পটা বেশ বড় ছিল। আমার মনে হয় যে জীবনের গল্প অনুষ্ঠানে এত বড় গল্প আর আমি পাই নাই। বিশাল বড় ছিল, অনেক কাহিনী ছিল এটার মাঝে, বাট আমি পুরোটা বলতে গেলে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টাও লেগে যেতে পারতো। যার জন্য আমি চেষ্টা করেছি গল্পটা কেটে কেটে আপনাদেরকে বলার জন্য। এজন্য হয়তো এই জায়গা থেকে ওই জায়গাটার একটা গ্যাপ হয়ে গিয়েছে বা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে। যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করার জন্য। আমরা তখনই তাকে বুঝতে পারি যখন সে আমাদের জীবন থেকে চলে যায়। একটা মানুষ যতই এক্সপেন্সিভ হোক, যতই দামি হোক, সে মানুষটা যখন আমার জীবনে থাকে তার ওই মূল্যায়নটা আমি বুঝতে পারি না। যখন সে আমার জীবন থেকে চলে যায় তখন বুঝতে পারি যে সে আসলে আমার জীবনে কী ছিল। এই গল্পটা সেই গল্প যেটা আপনাকে সতর্ক করে দেবে আপনার প্রিয় মানুষটার প্রতি যত্নশীল হন। তাকে সময় থাকতে ভালোবাসুন, তাকে নিঃশ্বাস থাকতে বুকে জড়িয়ে ধরে বলুন আপনি তাকে ভালোবাসেন। মৃত্যুর পরে আর লাভ নাই। শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, তবে আফসোস ওই তাজমহলে মমতাজ থাকতে পারেনি। সুতরাং থাকতে ভালোবাসার মানুষটাকে ভালোবাসুন, এটাই আমার চাওয়া ঠিক আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আজকের মতো এখানে বিদায়। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।